অক্ষরে অমরতা স্লোগানের পতাকাবাহী আন্তর্জাতিক সাহিত্য এবং সমাজ কল্যাণমূলক প্রতিষ্ঠান আপনাদের ভালোবাসার সংগঠন কলম একাডেমি লন্ডন সবসময় জাতি, সমাজ এবং সাহিত্যের কথা বলে। আমরা চাই বাংলাদেশের আনাচে কানাচে যে শব্দটি আমরা সবসময় ব্যবহার করি, গ্রামীণ প্রতিভা থেকে শুরু করে আন্তর্জাতিক পর্যায়ে যারা লেখক, সাহিত্যিক, সাংবাদিক, প্রথিতযশা ব্যক্তিত্ব আছে, যারা আমাদের দেশকে সম্মানিত করেছে, সাহিত্যকে সমাদৃত করেছে, প্রতিষ্ঠিত করেছে, তাদের কথা বলার জন্য আমরা সবসময় চেষ্টা করি। তারই ধারাবাহিকতায় আপনারা জানেন যে আমরা বিভিন্ন জাতীয় দিবসগুলি আমরা উদযাপন করি। গত সপ্তাহে আমরা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের উপর আমরা প্রোগ্রাম করেছি, লেখালেখি করেছি, আমিও কবিতা লিখেছি। এবার আমরা উপস্থিত হয়েছি আমাদের জাতীয় কবি, বিদ্রোহের কবি, প্রেমের কবি, মানবতার কবি, অসাম্প্রদায়িক চেতনার কবি কাজী নজরুল ইসলাম, যিনি রুটির দোকান থেকে জাতীয় কবি হয়েছেন। অস্বাভাবিক এক প্রতিভাধর এক ব্যক্তিত্বের কথা আমরা আজকে বলবো। আশা করি বিশ্বময় যারা আছেন অনুগ্রহ করে আপনারা শেষ পর্যন্ত সাথে থাকবেন, একটু লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং কোনো এক বন্ধু অনুগ্রহ করে আমাকে লিঙ্কটি দেবেন। আর আপনারা যখন কমেন্টস করেন আরেকজনকেও আপনারা কমেন্টস করবেন, যারা কমেন্টস করেন তাদেরকে আপনারা একটু উৎসাহিত করতে পারেন আঙুলটা দিলে, অর্থাৎ তাদের কমেন্টসটা লাইক করা, তাদের কমেন্টসটা আমরা লাইক করতে পারি। আমি আলোচনার শুরুতে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রতি 125তম তার জন্ম জয়ন্তীতে তার প্রতি আমি ব্যক্তিগতভাবে এবং সাংগঠনিকভাবে সম্মান প্রদর্শন করছি, তাকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি। এবং আমরা জানি যে বাংলাদেশে প্রবল ঘূর্ণিঝড় হানা দিয়েছে, আঘাত হেনেছে। আমি একজন বাঙালি হিসেবে এবং বাংলাদেশি হিসেবে বাংলাদেশে যারা ক্ষয়ক্ষতি সম্মুখীন হয়েছেন তাদের জন্য দুঃখ প্রকাশ করছি, সমবেদনা জ্ঞাপন করছি এবং আশা করব আমরা আমাদের দেশ, আমাদের জনগণ, বাংলাদেশ সরকার এই মুসিবত, এই কষ্ট থেকে সহসা তিনি জাতিকে, মানুষকে ত্রাণ সামগ্রী, নিরাপত্তা, জানের প্রাণের খাদ্যের নিরাপত্তা দেওয়ার জন্য চেষ্টা করবেন। আমরা তাদের জন্য দুঃখ প্রকাশ করছি এবং সমবেদনা জ্ঞাপন করছি। আসলে আমি আশা করেছিলাম যে বাংলাদেশের এই ঘূর্ণিঝড় যেহেতু আঘাত হেনেছে, তো সেখানে বৈদ্যুতিক সমস্যা থাকতে পারে, আমাদের নেটওয়ার্ক প্রবলেম হতে পারে। তাই আমি কথা বলেছিলাম আমাদের এক নেতার সাথে যে আমরা লাইভ অনুষ্ঠানে যাব কিনা। তারা আমাকে আশ্বস্ত করেছেন যেন আমরা লাইভ অনুষ্ঠানে যাই, যেন আমরা আমাদের কর্মসূচি ঠিক রাখি। বাংলাদেশের অবস্থা এখন, ঘূর্ণিঝড়ের অবস্থা এখন মানে বলা যায় স্বাভাবিক পর্যায়ে আছে, কোনো সমস্যা নেই আপাতত। তাই আমরা লাইভ অনুষ্ঠানের আয়োজন করেছি। আপনারা কেউ মনে করবেন না যে বাংলাদেশের মানুষ কষ্টে আছে আর আমরা এখানে গান গাই, কিন্তু এটা আমাদের কর্মসূচি রুটিনটা ছিল 2 সপ্তাহ আগে থেকে। আপনারা দেখেছেন যে আমরা পোস্ট দিয়েছি এবং আপনারা এটাও জানেন যে স্বীকার করবেন কাজী নজরুল ইসলাম সম্পর্কে একটি প্রোগ্রাম আমরা করতেই পারি। এটি কোন নাচ গানের আনন্দ উৎসব নয়, এটি আমাদের জাতির জন্য গুরুত্বপূর্ণ একটি বিষয় বলে আমি মনে করি। যাই হোক, আমরা আলাউদ্দিন চৌধুরীকে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম। লাস্ট মিনিট তিনি এক মিনিট আগে তিনি আমাকে বলেছেন তিনি আসবেন না। তো হয়তো তার কোনো সমস্যা
বা ব্যস্ততা থাকতে পারে। আমি ওনাকে দাওয়াত দিয়েছি, এটা হলো আমার কথা। তিনি যদি প্রবেশ করতে না পারেন, এখন আমার কিছু করার নেই। আমরা চট্টগ্রাম বিভাগীয় কমিটির সাহিত্য সম্পাদক বিশিষ্ট কবি এবং শিক্ষক মুজিবুর রহমানকে আমরা আহ্বান জানিয়েছিলাম। তার সাথে আমার আজকে সকালে কথা হয়েছে। তিনি স্টুডিও আসে এবং যাচ্ছেন। তিনি নেটওয়ার্ক সমস্যার মধ্যে আছেন। তিনি ওনাকে আবার দেখা যাচ্ছে আমি আবার স্টেজে নিচ্ছি। দেখি কি অবস্থা, কতক্ষণ তিনি টিকে থাকেন। জি মুজিবুর রহমান, আপনাকে ধন্যবাদ, স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে স্টুডিওতে আছেন, উপস্থিত হয়েছেন, যাকে আমি বলি যে আমাদের চলন্ত সরস্বতী, কলম একাডেমি লন্ডনের ভারতীয় শাখার টু লন্ডন আমার উপদেষ্টা, কলম টিভি এবং সংস্কৃতি বিষয়ক বিশিষ্ট কবি, আবৃত্তি শিল্পী, উপস্থাপিকা, লেখক এবং সংগঠক জয়শ্রী রায় আমাদের সাথে আছেন। দিদি, আপনাকে নমস্কার জানাচ্ছি, স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আপনি যে দেশের অধিবাসী, নজরুল সেখানে বড় হয়েছে। নজরুলকে আপনারা আরো বেশি করে জানেন এবং চিনেন, কারণ নজরুলের পরিবার এখনো কুচবিহারে, চুরুলিয়াতে এখনো তাদের পরিজন এখনো আছেন। সোনালী কাজী নজরুলের পরিবার। আরেকজন আছেন মুজিবুর রহমান, এটা হলো শেখ মুজিব, আমাদের কাজী নজরুল ইসলামের নাতি। আর সোনালী কাজী হচ্ছে কাজী নজরুলের নাতি। তো তার সাথে আমার কথা হয়েছে, যে কথাটা হচ্ছে কাজী নজরুল ইসলামকে আপনার দেশ আরো বেশি করে দেখেছে। তার স্মৃতি, তার সেই জীবন, প্রেম, আপনাদের জন্য তার লেখা শ্যামা সঙ্গীত সেখানে পরিবেশিত বেশি হয়। দেখুন, আমাদের শেখ মুজিবুর রহমান এখন কিন্তু 3 বার তিনি স্টুডিওতে প্রবেশ করেছেন এবং তিনি নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। আমি আবার ওনাকে নিচ্ছি, আপনারা দেখুন। এখন আমি আবার এড করেছি। যাই হোক, বিশ্বময় যারা আছেন, অনুগ্রহ করে শেষ পর্যন্ত থাকবেন। আমি স্টুডিওতে কবি নজরুল সম্পর্কে 2টি কথা বলার জন্য আমি আহ্বান জানাচ্ছি। মূলত জয়শ্রী রায় এরকম অনুষ্ঠানে তিনি উপস্থাপিকা হয়ে থাকেন, তাকে বেশি মানাতো। আমি ওনাকে অনুরোধ করেছিলাম যে আপনি উপস্থাপিকা হিসেবে থাকুন। দেখুন, আমাদের মুজিব কিন্তু আবার তিনি বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। সো জয়শ্রী রায় উপস্থাপন করলে মানুষ আরো বেশি করে নিত, বেশি করে চাইতো, বেশি করে লাইক কমেন্টস করতো। কারণ আমার যে স্টাইল, আমি তো বলতে জানি না কথা, আমার কথা সুন্দর কম। তো যাই হোক, আমি যেহেতু দিদি আমাকে অনুমতি দিয়েছেন যেন আমি উপস্থাপনা থাকি আজ, তো এটা একটা সুবিধা হয়েছে কি আমি দিদি থেকে কথা বেশি আদায় করতে পারবো। তিনি অনেক কবিতা পড়বেন, অনেক কথা বলবেন নজরুল সম্পর্কে। জি দিদি, আপনি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সম্পর্কে আপনি শুভেচ্ছা বক্তব্য আপনি রাখতে পারেন। এবং এই পর্যায়ে আমরা কথা আমি আবার আপনাকে স্টুডিওতে মানে আমি ডাকতে যাবো না, সব অনুষ্ঠান করবো না। তা একই পর্যায়ে আপনি ধন্যবাদ শুভেচ্ছা জানানোর পর আপনি শুরু করতে পারেন যে কাজী নজরুল ইসলামকে, বিদ্রোহী কবিকে কেন আমাদের জীবনে, জগতে, সাহিত্যে তাকে আমাদের প্রয়োজন। জি দিদি, আপনি কথা বলুন। কুতুবউদ্দিন বখতিয়ার, তুমি যদি আসতে চাও প্রবেশ করো, আমাদের মুজিবুর রহমান সমস্যার মধ্যে আছে। জি দিদি, কথা বলুন। ধন্যবাদ, নমস্কার, শুভ সন্ধ্যা। আমি রাজধানী দিল্লি, ভারত থেকে বলছি। প্রচন্ড গ্রীষ্মের খরতা, শুধু তাই নয়, আমরা রবীন্দ্র এবং নজরুল রসে নিমগ্ন। তবুও আমি মনে করি আমরা সৌভাগ্যবান, সৌভাগ্যবতী,
এই দুই জ্যোতিষ্ক আমাদের সাহিত্য জীবনকে, সমাজ জীবনকে এবং শিশু থেকে শুরু করে প্রতিটি প্রজন্মকে তাদের সৃষ্টি দিয়ে, তাদের সমস্ত রকমের প্রতিভা, বহুমুখী প্রতিভা দিয়ে আমাদের মানসিক চেতনা, আনন্দ, উপলব্ধি গড়ে তুলেছেন। এবং শুরুতে যেটা বলছি, আমাদের কর্তব্য পরবর্তী প্রজন্মকে এবং আমার পরবর্তী প্রজন্ম, তার পরবর্তী প্রজন্ম অর্থাৎ আমার নাতি নাতনি সম যারা আছেন, তারা প্রত্যেকে নজরুলকে, রবি ঠাকুর তো বটেই, নজরুলকে জীবনের সাথী করুন। তাদের জীবন চর্চা, তাদের জীবন আলেখ্য আমাদের জীবনের আদর্শ, আমাদের জীবনের উল্লেখনীয়। আজকে আমরা যা দিয়ে যাব, বলে যাব, আজকে যেভাবে আমরা তাদের শ্রদ্ধার্ঘ্য নিবেদন করব, আমার অনুরোধ আমার পরবর্তী প্রজন্ম তো বটেই, তারা তারপরেও যেন তারা তাদের সন্তান সন্ততিকে সেভাবেই এগিয়ে নিয়ে যায়। কলম একাডেমি লন্ডনের প্রতিষ্ঠাতা সভাপতি নজরুল হাবিবি সাহেব, তিনি অধ্যাপনা করেন এবং অধ্যাপক হিসাবে তিনি যথেষ্ট সুনাম এবং প্রতিষ্ঠা অর্জন করেছেন। কিন্তু তার আমার কাছে তিনি কিন্তু একজন মানবিকতা, তার সাথে সাহিত্য চেতনার একজন প্রতিষ্ঠিত যুবক, এবং আমি মনে করি তিনি চিরদিন চির যুবক হয়েই থাকবেন। তার সাধনা কখনোই বার্ধক্যে পরিণত হবে না। বার্ধক্য অর্থাৎ আমি এখানে মানে করতে যাচ্ছি জরা। আমি এই বয়সেও যেভাবে দিল্লি শহরে এবং দিল্লির বাইরে ভারতবর্ষেও দাপিয়ে বেড়াচ্ছি আমার অনুষ্ঠান নিয়ে, অফলাইন অনলাইন, আপনারা বিশ্বাস করবেন না, দিল্লির মতো জায়গাতে 47 ডিগ্রিতেও যেভাবে নজরুলের কবিতা আবৃত্তি এবং তার বিভিন্ন সৃষ্টি নিয়ে, তার আগে 25শে বৈশাখ রবীন্দ্রনাথের জীবনী নিয়ে, তার সৃষ্টি নিয়ে আমরা চর্চা করে চলেছি। শুধু এসি হল বা এয়ার কন্ডিশন হলে নয়, মাঠে প্রান্তরে, যখন যেখানে, স্কুলের মাঠে, সব জায়গাতে আমরা চাইছি যে আমাদের সাহিত্যের প্রতিকৃত এগিয়ে চলবেন এই সমস্ত কচি কাঁচাদের ফিরে। ঠিক তেমনই অধ্যাপক নজরুল হাবিবি সাহেব তার সাহিত্যের মাধ্যমে তা আমাদের প্রজন্ম, তার পরবর্তী প্রজন্ম, আশা করি তার পরবর্তী প্রজন্মে চিরায়ু হয়ে বেঁচে থাকবেন। আমি কৃতজ্ঞতা জানাই আজকের এই সন্ধ্যাটি তিনি আমাকে অনুমতি দিয়েছেন নজরুল চর্চা করার জন্য। এবং নজরুল শ্রদ্ধাঞ্জলি একদিনের নয়, একদিন তার জন্ম উৎসব পালন করলাম তা নয়, প্রতি মুহূর্তে জীবনের প্রতিটি পরতে পরতে প্রেমিক নজরুল, স্বদেশ প্রেমিক নজরুল, বিদ্রোহী নজরুল, প্রকৃতি প্রেমিক নজরুল, সকলেই সমস্ত প্রতিভায় জড়িত, যিনি শয়নের স্বপনে নিশি জাগরণে আছেন, এই নজরুল ইসলাম তার কবিত্ব দিয়ে, তার মানসিক প্রাচুর্য দিয়ে আমাদের ভরিয়ে রেখেছেন আজীবন। আজকে আরো দুজন আসার কথা আছে, মানে আসছেন বোধহয়, হয়তো এই দুই অতিথি যাদেরকে আমাদের অধ্যাপক নজরুল হাবিবি সাহেব আমন্ত্রণ জানিয়েছেন, তাদের প্রতিও আমার শুভেচ্ছা জানাই। তারা হলেন শ্রদ্ধেয় আলাউদ্দিন চৌধুরী সাহেব এবং শ্রদ্ধেয় মুজিবুর রহমান সাহেব। তারা উপস্থিত আসুন, আমরা একসাথে বসে আজ নজরুলকে শ্রদ্ধা জানাই। কবি নজরুল
যেখানে তিনি বুলবুলি, তিনি বাগিচার বুলবুলি, বা তিনি আমাদের সকাল বেলার ফুল, বা তিনি বিদ্রোহী রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত। আমাদের চিত্ত, আমাদের চেতনা সর্বদাই তারই উল্লেখে, তারই প্রতিভায়, তারই জ্যোতিষ্কের আলোক ছটায় আমরা এগিয়ে চলব। কবি নজরুল ইসলাম, তিনি জাতীয় কবি, তিনি চিরমান কবি, তিনি চিরায়মান কবি। এ বিষয়ে বলতে গেলে প্রথমেই বলতে হয় যে আমরা আজ যে শতাব্দীতে আছি, অর্থাৎ এই একবিংশ শতাব্দীতে তিনি কতখানি প্রাসঙ্গিক এ বিষয়ে আমাকে আলোচনা করতে অনুমতি দিয়েছেন অধ্যাপক নজরুল হাবিবি সাহেব। তিনি প্রতিষ্ঠা করেছেন কলম একাডেমি লন্ডন, তিনি প্রতিষ্ঠা করেছেন হাবিবিক স্টাইল, অর্থাৎ কবিতার স্টাইল। সবকিছুকেই আমরা শিরোধার্য করি। আমরা যারা কবিতা নিয়ে, বিশেষ করে সাহিত্যের বিভিন্ন দিক ছাড়াও কবিতা নিয়ে আমরা যারা এখনো পর্যন্ত চর্চা করছি এবং কবিতার মধ্যে যে কবিতার একটি অর্থ জীবন খুঁজে বেড়াচ্ছি। গতকাল এখানে স্কুলের বাচ্চারা এবং 9 থেকে 90 তারা নজরুলের কবিতা নিয়ে একটি ওয়ার্কশপ করে এবং পরে মঞ্চায়ন করেছেন। অসাধারণ তাদের উপস্থাপনা। আমার মনে হলো যে আজ যদি আমাদের এই প্রচেষ্টা আমরা বাস্তবায়ন না করি, অবশ্যই পরবর্তী প্রজন্ম এবং আমাদের নাতি নাতনি পুত্র প্রপৌত্র আমাদেরকেও অবশ্যই বলবেন যে আপনারা তো কিছু শিখিয়ে যাননি। তা আমরা শিখেছি যেমন আমাদের দাদাদের কাছে, আমাদের ঠাকুরদাদের কাছে, পিতামহ প্রপিতামহর কাছে, আবার তারপর আমাদের পরবর্তী প্রজন্ম এবং তার পরবর্তী প্রজন্মেরা যেন এভাবেই এগিয়ে চলে বাংলা সাহিত্য চর্চাকে, এবং তার সাথে কবির রবীন্দ্রনাথ এবং চেতনায় নজরুল। আমি তো মনে করি আনন্দ রূপ বিভাতি, অর্থাৎ আনন্দের একটি স্বরূপ রবীন্দ্রনাথ এবং তার উদ্ভাসিত আলো কবি নজরুল। কবি নজরুল কিভাবে আমি তার রচনাই পাঠ করে তাকে আমি শ্রদ্ধাঞ্জলি জানাই। আমি অনুমতি চেয়ে নিচ্ছি কবিতাটি পড়ার জন্য, একটু সময় লাগবে। আমি হাবিবি সাহেবকে অনুরোধ করবো এরপরেও যেন তিনি তার কবিতা পাঠ করেন, এবং তার কবিতাতেও তিনি আমাদের জাতীয় কবি নজরুল ইসলামকে তিনি শ্রদ্ধা জানাতে পারেন। এমন নয় যে কবি নজরুল ইসলামের কবিতাই আমাদের পাঠ করতে হবে, আপনি নিজের কবিতা দিয়েও তাকে শ্রদ্ধা জানাতে পারেন। কারণ আমরা অঞ্জলি অর্পণ করব, সেখানে ভাষা, মাতৃভাষায় হচ্ছে মূল সম্পদ। কাজী নজরুল ইসলাম কতখানি রবীন্দ্রনাথ ঠাকুরকে আপন চেতনায় এবং আপন আত্মায় আত্মস্থ করেছিলেন, তার কবিতাটি আমি আপনাদের পাঠ করে শোনাচ্ছি। কাজী নজরুল ইসলামের কবিতা রবি হারা। দুপুরে রবি পড়িয়াছে ঢলে অস্ত পথের কোলে, শ্রাবণের মেঘ ছুটে এলো দলে দলে, উদাস গগনে তলে বিশ্বের রবি ভারতের কবি, শ্যাম বাংলার হৃদয়ের ছবি, তুমি চলে যাবে বলে তব ধরিত্রী মাতার রোদন তুমি শুনেছিলে নাকি, তাই কি রোগের ছলনা করিয়া মেলিলে না আর আখি, আজ বাংলার নারীতে নারীতে বেদনা উঠেছে জাগি, কাঁদিছে সাগর নদী অরণ্য, হে কবি তোমার লাগি। তব রসায়িত রসনায় ছিল
নিত্য হে বেদবতী, তোমার লেখনী ধরিয়াছিলেন যে মহা সরস্বতী, তোমার ধ্যানের আসনে ছিলেন যে শিব সুন্দর, তোমার হৃদয়ে কুঞ্জে খেলিত যে মদন মনোহর, যেই আনন্দময়ী তব সাথে নিত্য কহিত কথা, তাহাদের কেহ বুঝিল না এই বঞ্চিতদের ব্যথা, কেমন করিয়া দিয়া কেড়ে নিল তাদের কৃপার দান, তুমি যে দিলে এ বাংলার আশা প্রদীপ অনির্বাণ, তোমার গরবে গরব করেছি, ধরারে করেছি সরা, ভুলিয়া গিয়াছি দৈব্য দৈন্যতা, উপবাস ক্ষুধা জরা, মাথার উপরে নিত্য জ্বলিতে তুমি সূর্যের মতো, তোমার গর্বে গর্বে ভাবিতে পারিনি আমরা ভাগ্য হত, এত ভালোবাসিতে যে তুমি এ ভারত ও বাংলার, কোন অভিমানে তাদের আধারে ফেলে রেখে গেলে হায়, বলদর্পের মাথার উপরে চরণে রাখিয়া আর রক্ষা করিবে কে দুর্বলের সে অহংকার, হ্যারো অরণ্য কুন্তল এলাইয়া বাংলা যে কাঁদে, কৃষ্ণা পৃথিবীর অঞ্চলে মুখ লুকায় সে আর চাঁদে, শ্রাবণে মেঘের আড়াল টানিয়া গগনে কাঁদিছে রবি, দুপুরের রবি পড়িয়াছে ধরে অস্ত রবির কানে। চমৎকার লিখেছেন, কবিতাটি অনেক বড়, আমি কিছুটা পাঠ করলাম, কারণ কবি দুই কবি রবীন্দ্র এবং নজরুল, আমরা যখনই উচ্চারণ করি রবীন্দ্র নজরুল, দুজনের প্রতি দুজনের অনুরাগ, দুজনের প্রতি দুজনের শ্রদ্ধা, দুজনের প্রতি দুজনের এই যে আত্মিক একটা সম্পর্ক, আত্মিক আলিঙ্গন, মনে হয় যেন আর কখনো আমরা এই বিস্ময় পাবো না, অন্তত আমি জানি না আমার জীবিতকালে হবে কিনা। সূর্যের মতো আমাদের মাথার উপরে রবীন্দ্রনাথ, আর আমাদের হৃদয়ের প্রতিটি তন্ত্রে তন্ত্রে নজরুল, একটা মাধ্যাকর্ষণ শক্তি ছোটবেলার থেকে আমরা শুনে আসছি। কত ছোটদের কবিতা কবি নজরুল লিখেছেন, কুকু কাঠ বেড়ালি, আপনারা নিশ্চয় সকলেই জানেন। তার কথা বলতে গেলে নজরুলের বিভিন্ন বিষয়ে তার সৃষ্টি একটা দিন যথেষ্ট নয়, কারণ নজরুল সাধনার, কবি নজরুল ইসলাম হচ্ছে আমাদের সাধনার, তার সৃষ্টিকে আমরা গবেষণা করে প্রতিষ্ঠিত করব, এই হলো আমাদের জীবনের পথ চলার, অর্থাৎ সাহিত্যের পথ চলার এক অনন্য সফর। আমি এই কারণে নজরুল, কবি নজরুলের লেখা রবীন্দ্র তর্পণের যে কবিতা রবিহারা, আমি পড়তে পড়তে আমার চোখে অসম্ভব ভাবে মনে হয় যেন ঝাপসা হয়ে আসে, যে কতখানি ভালোবাসা, কতখানি ভালোবাসা থাকলে একজন কবি আর একজন কবিকে এমন ভাবে হারিয়ে ফেলে। তার মৃত্যুর পরে, কবিগুরু রবীন্দ্রনাথ মৃত্যুর পরে কবি নজরুল ইসলাম একাধারে তার সমস্ত সৃষ্টির থেকে তিনি পিছিয়ে গেলেন। এই ইতিহাস আপনারা সকলেই জানেন। বিশেষভাবে আজকে আমার বলতে ইচ্ছে করে, অবশ্যই আপনারা যদি বিশ্বাস করেন আমি বাধিত হব, আমার ঠাকুমা আশালতা সেনগুপ্ত ঢাকা বিক্রমপুরের, তার বোন প্রমীলা সেনগুপ্ত কবি নজরুল ইসলামের স্ত্রী পত্নী ছিলেন, এবং আমি নিজে কলকাতার যখন তার ছেলের বাড়িতে কবি নজরুল ইসলাম অনেকদিন বাস করেছিলেন, ছোটবেলায় আমার ঠাকুমার হাত ধরে আমি গিয়েছিলাম। উনি যে শ্যামা সঙ্গীত লিখেছিলেন, বলে জবা বল কোন সাধনায় বেদিতে মায়ের পদতল, আমি গিয়ে সেখানে যখন আমি অনেক ছোট, তার ওই বিস্ময় ভরা দুটি চোখ এখনো আমার চোখের উপরে ভাসে। তিনি যেন অন্বেষণ করে চলেছেন অনবরত। কিসের অন্বেষণ? অনন্তের অন্বেষণ, অনন্তের আস্বাদন। তিনি খুঁজে চলেছেন কাকে?
সেই জ্যোতিষ্ককে। আমার ঠাকুমা বললেন আমার নাতনি, ইশারায় বললেন কি নাম? তা তুমি নাম দাও। জবা নাম। বলে রে জবার বল, মায়ের পায়ের তলে, মায়ের পদতলে এখনো আমার সেই উপলব্ধি, সবকিছুই আমি সমর্পণ করি নিরহংকার ভাবে। নিজের সমস্ত কাজ, নিজের সমস্ত সৃষ্টিকে আমি আদি পুরুষের কাছে সমর্পণ করি। আমার বক্তব্য আপনাদের ভালো লাগলে, আমার ভালো লাগবে। আমি অকপট ভাবে আজ আলোচনা করছি, যেহেতু আমাদের অধ্যাপক মহাশয় আমাকে অনুমতি দিয়েছেন, সেই সুযোগটা আমি গ্রহণ করে আমি অত্যন্ত পরিতৃপ্ত অনুভব করছি। আরো নজরুলের কবিতা পড়বো, নজরুল সম্বন্ধে আরো আলোচনা করব। এখন আমি চাইছি কিছু বলুন। দিদি, আপনাকে ধন্যবাদ। আমরা গুরুত্বপূর্ণ কথা শুনেছি, আরো কথা বলবেন। আমরা দুইজন, একজন টিচার আমাদের মুজিবুর রহমান, তার প্রস্তুতি ছিল প্রচুর, প্রচন্ড আগ্রহ ছিল, আমাকে বলেছেন যে আমি স্টুডেন্ট থাকবো। তো উনি এখন স্টুডেন্ট আছেন, আসে আর যা, আমি তাকে 5-6 বার আমি অ্যাড করেছি, কিন্তু তিনি বিচ্ছিন্ন হয়ে পড়ছেন। তারা আলাউদ্দিন চৌধুরী সহ তারা দুইজন আলোচক আমাদের সাথে থাকার জন্য যেহেতু তারা রাজি ছিল, কথা হয়েছে, যার কারণে আমার প্রস্তুতি বা আমার আগ্রহ যথেষ্ট ছিল না আসলে। কারণ আমি সংগঠন করি, এখানে বসে বসে এত কথা বলতে আমি চাইও না আসলে, কিন্তু আমাকে বলতে হয়, উপস্থাপক হিসেবে বলতে হয়, সংগঠন করি হিসেবে বলতে হয়। অনেক সময় অনেক নেতারা বিচ্ছিন্ন হয়ে পড়েন, আলোচক তাই বলতে হয়। আমি যথেষ্ট আমার আগ্রহ ছিল এই দুইজন আলোচক থেকে আমরা মূল্যবান কথা শুনবো। আমরা গত কয়েকদিন আগে আমরা একটা অনুষ্ঠান করেছিলাম, আমাদের কুতুবউদ্দিন বখতিয়ার আমাদের সাথে ছিল, আমি ছিলাম। আমরা দুজন মিলে কিছু কথা বলার আমরা চেষ্টা করেছিলাম কবি কাজী নজরুল ইসলামের প্রয়োজনীয়তা বিশ্বে বাংলা সাহিত্যে কেন। এবং দিদি, আপনিও সেটা বলেছেন। আপনি বলেছেন যে কাজী নজরুল ইসলামকে 2-1 দিন বা ইভেন কি কয়েক সপ্তাহ যদি ধরে যদি আমরা আলোচনা করি, তাদের ব্যাখ্যা আমরা দিতে পারবো না। তাদের যে প্রয়োজনীয়তা, তাদের যে সৃষ্টি, আমরা দিতে পারবো না। এছাড়া একজন লেখক হিসেবে আপনিও জানেন যে যারা লেখক তারাও হয়তো একমত হবেন যে আমার এই কথার সাথে, যে একজন লেখক লেখার বাইরেও অনেক কথা বলেন। 2 নম্বর হচ্ছে একজন লেখক লেখার মধ্যেও অনেক কথা বলেন, মানে লেখার মধ্যে প্রচ্ছন্ন অনেক কথা বলেন। যে কথাগুলি আমরা বলি যে ব্যাখ্যা করো, কি বলেছেন, আমরা যে ব্যাখ্যাতে চলে যাই। এইভাবে কিন্তু নজরুল তিনি অস্পষ্ট, তার কবিতাগুলি কিন্তু খুব স্পষ্ট। নজরুলের কবিতা ক্লিয়ার, শব্দ এবং তার যে ব্যঞ্জনা, তার গান, তার যে চিন্তা চেতনা ক্লিয়ার। তিনি আমাদের বিশ্বকবি ঠাকুরের মতো কিন্তু অনেক ভাব, অনেক চিন্তা, অনেক গভীরের সময় নজরুল ছিল না, তিনি এগুলো করেনও নাই। এত ক্লিয়ার কথাবার্তা যে তোমরা দেশ ছেড়ে যাও, তোরা দেশ ছাড়বি কিনা বল, কথার কথা, কারো রইল কপট ভেঙে ফেলবো, এই কথা। এখানে কোনো আর ভাবের প্রয়োজন নেই, বিশ্লেষণের প্রয়োজন নেই। কিন্তু এখন অনেক কথা থেকে যায় যে তিনি যখন বলেছিলেন ভগবান বুকে একই দিব, মানে এই যে পদচিহ্ন, এই তার বিদ্রোহী কবিতায় কথাগুলি আছে। এই কথাগুলি নিয়ে আমাদের গবেষকদের মধ্যে এখনো কিন্তু আলোচনা সমালোচনা হচ্ছে। তিনি কি ইংরেজকে বলেছে নাকি আসলে গডকে বলেছে? আমি জানতাম না যে এত কথা আমাকে বলতে হবে। আমার কিন্তু নজরুলের অনেক সংগ্রহ আমার কাছে আছে, এবং ভারত থেকে একটি বই হয়েছে, ভারত বাংলাদেশের লেখকেরা সম্মিলিতভাবে একটি বই করেছেন। বইয়ের নাম শত কথায় নজরুল। শত কথায় নজরুল, বিখ্যাত একটি বই। ওই বই সহ নজরুল এবং রবীন্দ্রনাথ
প্রতিভা বিশ্লেষণ এসহ একটি বই, নজরুলের অনেক গান, পাণ্ডুলিপি এবং নজরুলকে নিয়ে যারা পিএইচডি করেছেন, গবেষণা করেছেন, ওই রকম বইগুলি কিন্তু আমার কাছে আছে। এগুলি আমি সংগ্রহ করেছি বাংলাদেশ থেকে। ও ক্ষেত্রে আমি আসলে অনেক কথা আমি বলতে পারতাম, কিন্তু আমি এটাও মনে করি যে বিশেষ সামনে কবি নজরুলকে নিয়ে খুব গভীরে পর্যালোচনা না করে আমরা যতটুকু তাকে দেখেছি, জেনেছি, মেনেছি, যে সমস্ত শব্দ, যে সমস্ত কথা নজরুলের, যে সমস্ত কবিতা আমাদের সাথে স্পষ্ট কথা বলে, আমরা গভীরে না গিয়েও তো আমরা নজরুলকে আমরা অনুধাবন করতে পারি। সেটি হচ্ছে নজরুল অসাম্প্রদায়িক একজন কবি, এই কথাতে কোনো দ্বিমত নেই। তখনকার দিনে যে কঠিন বাস্তবতা মুসলমানদের মধ্যে, তখন আরো বলা যায় তাদের মধ্যে যে সীমাবদ্ধতা, আর যদি বলি সংকীর্ণতা, তাদের মধ্যে কলহ, দ্বন্দ্ব, এগুলো ছিল। আরো তারা ইসলামের দোহা দিয়ে একে অপরকে আক্রমণ করা বা কারো বিরুদ্ধে সমালোচনা করা, ওগুলো ছিল। সেই যুগে কিন্তু নজরুল হয়েছে, এবং কবি নজরুল কবি হয়েছে ভারতের মাটিতে বসে, ভারতে বসে। কোন একটা অনুষ্ঠান আমি বলেছিলাম, আমরা কবি নজরুল এবং রবীন্দ্রনাথকে আমরা কখনো বিচ্ছিন্ন করতে পারি না, এবং তারা দুইজন এমন মহান সত্তা, এমন দুইজন কবি প্রতিভা, এমন দুই শক্তি, এমন দুই দিগন্ত, এমন দুই সাহিত্যের রহস্য, এটা অবিশ্বাস্য। এটা স্বীকার করে আমাদেরকে কথা বলতে হবে। ওখানে এর উপরে কথা নেই, এর উপরে আর কোনো সেন্টেন্স নেই। পরের কথা আমরা বলবো এভাবে যে তাদের গুরুত্ব, তাদের প্রয়োজনীয়তা, তাদের সৃষ্টি, তাদের যে সাহিত্যের যে মৌলিক অবকাঠামো তারা কেন করেছেন। রবীন্দ্রনাথ ঠাকুর তিনি ধনীর ছেলে ছিলেন, তার জমিদার ছিল, কথার কথা, এবং সেটা সত্য। কিন্তু তিনি সন্ন্যাসী বেশে কঠিন বাস্তবতাকে তিনি গ্রহণ করেছিলেন। রাজা যে রাজ ঐশ্বর্য তার ছিল, সেটা প্রাকৃতিক হোক, পিতা প্রদত্ত হোক, তিনি ভোগ করেছেন, তিনি পেয়েছেন। কিন্তু এই তার ঐশ্বর্য, টাকা পয়সা, সম্পত্তিতে তিনি তো মশগুল ছিলেন না। তিনি লেখালেখি করেছেন, এটা তো সত্য কথা। না হলে তো তিনি তো সেখানে যে যা বাবার ছিল, জায়গা জমি ছিল, এগুলো দিয়ে তিনি তো বসে বসে খেতে পারতেন, আরো কয়েকটা বিবাহ করতে পারতেন, আরো বিদেশে গিয়ে তিনি বাড়িঘর করে থাকতে পারতেন। কিন্তু সবকিছু বাদ দিয়ে তিনি সাহিত্য চর্চা করেছেন। আজকে যদি বাংলাদেশ কেন বলো, বিশ্বে যদি আমরা বলি রবীন্দ্রনাথ ঠাকুর বললেই বাংলা সাহিত্যের কথা, বাংলাদেশের পরিচয় দেওয়া যায়, বাঙালির পরিচয় দেওয়া যায়। আমরা তো দেশে অনেক ইংরেজ কবিকে চিনি। আমার একসময় খুবই আশা যাওয়া ছিল। আমার এক বস, আমি যাদের সাথে কাজ করতাম, তিনি ঘটনাক্রমে একজন বড় কবি, এদেশের নামকরা কবি, একবার লোকাল আমার উপজেলা থাকে। তাদের সাথে যখন আমরা বলি রবীন্দ্রনাথ ঠাকুর আমাদেরকে সহজে বুঝে, সহজে চিনে। এই যে বিশাল একটি অধিকার দিয়েছে, স্পর্ধা দিয়েছে, চলার বলার জায়গা করে দিয়েছে তো রবীন্দ্রনাথ ঠাকুর। আমরা এই সমস্ত প্রতিভা নিয়ে, এই সমস্ত কথা নিয়ে আমরা সব নষ্ট করবো না। আমি গত সপ্তাহে বলেছি, আমরা এমন কোনো কথা আমরা জাতিকে আমাদের লেখায়, প্রবন্ধে আমরা বলবো না যেগুলি জাতির জন্য অকল্যাণের, অমর্যাদার, অসম্মানের, কষ্টের। রবীন্দ্রনাথ ঠাকুর এবং নজরুলের মধ্যে
পারস্পরিক গভীরতম সম্পর্ক ছিল। তারা একে অপরের জন্য লিখেছেন, গেয়েছেন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর নজরুলকে তার নাটক উৎসর্গ করেছেন। রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বময় যখন তার রবি তার যে আলো বিক্ষরণ ঘটাচ্ছিল, যখন সেই মুহূর্তে নজরুলকে কবিতা তিনি না দিয়ে পারতেন। তিনি যদি হিংসা করতেন জাতিকে, মুসলমানকে, নজরুলকে, তাহলে তার অনেক অবকাশ ছিল। পৃথিবীতে অনেক কবি ছিল এরকম এই বইটা উৎসর্গ করার জন্য। তিনি প্রমাণ করেছেন যে নজরুল একটা প্রতিভা। তিনি প্রমাণ করেছেন যে প্রতিভাকে স্বীকৃতি আমার দায়িত্ব। রবীন্দ্রনাথ অত্যন্ত বুদ্ধিমত্তার সহিত এই দায়িত্ব পালন করেছেন। নজরুল, আপনি যে দিদি আপনি কবিতাটা আপনি পড়েছেন, নজরুল রবীন্দ্রনাথকে গুরুদেব বলতেন। গুরুদেব, তিনি তো রবীন্দ্রনাথও বলতেন না, আমরা বলছি গুরুদেব বলতেন। তাহলে আমরা কিছু না জেনে না বুঝে আমরা জাতিতে এই কথাগুলো নজরুল কিন্তু বলেছেন, জাতিতে হানাহানি আমরাই করেছি, তারা করেননি। আমরা ওদিকে যাবো না, আপনারা মেহরবানি করে একটু লাইক কমেন্ট করুন। কোনো ভাই আমাকে একটু লিঙ্কটা দেবেন। আজকে বাংলাদেশে বিদ্যুতের সমস্যা। আমি বলতে চাইছি যে আমরা যে দুই কবির মধ্যে আজকে যা জন্মদিন, যা গতকাল পড়ছিল, যদি আমরা তাকে আলোচনা করি, তিনি যার আশীর্বাদ পুস্তক রবীন্দ্রনাথের কথাগুলো এইভাবে আসে আর কি, ওইভাবে আসে। হ্যাঁ, কিন্তু আমার বক্তব্যটা হচ্ছে যে নজরুল আমাদের খুব কাছের। তার যে বিচিত্র কর্মকাণ্ড, তিনি সম্পাদক নজরুল, তিনি গীতিকার নজরুল, তিনি সুরকার নজরুল, তিনি প্রেমিক নজরুল, তিনি প্রকৃতি প্রেমিক নজরুল। তার এই যে জীবনের যেটুকু সময় তিনি দিয়েছেন, রবীন্দ্রনাথ তার থেকে অনেক বেশি সময় পেয়েছেন। ততটুকু সময়ের মধ্যে তিনি জাতিকে, তিনি সাহিত্যকে যা দিয়ে গেছেন, আমার মনে হয় না যে আমার জীবিতকালে অন্তত আমি কারো সম্বন্ধে কথা বলতে পারি। কারণ নজরুল, কবি নজরুল যেভাবে আমরা চিনি, সাহিত্যিক নজরুলকে সেভাবে চিনি। সাহিত্যিক বলতে তার উপন্যাস, তার গল্প, তার কবিতা, প্রবন্ধ, এবং তিনি যখন বিভিন্ন রকমের পত্রিকা সম্পাদনা করছেন সেটাও জানি, তিনি অভিনয় করছেন সেটাও জানি। সব মিলিয়ে আমাদের জানার জগৎটা কবি নজরুল ইসলামকে নিয়ে এত বিস্তৃত, এত প্রশস্ত, তাকে আমরা একদিনের বা কয়েক ঘন্টার অনুষ্ঠানে ধরে রাখতে পারি না, বা ধরতে পারবো না, বা তার বিচার বিশ্লেষণ করতে পারবো না। আপনাকে যদি আমাকে বা আপনাকে যদি বলা হয় যে নজরুল আপনার জীবনে কতখানি প্রভাবিত করেছে আপনার জীবনকে, এই কথা বলতে গেলে যে বিস্তৃত আলোচনা করতে হবে, সেটা একদিনে সম্ভব নয়। তার বিভিন্ন সৃষ্টি, তিনি যে গান লিখেছেন, যত গান, তিনি গীতিকার নজরুল, তিনি যত গান লিখেছেন, তিনি প্রেমের গান লিখেছেন, তিনি স্বদেশ প্রেমের গান লিখেছেন, তিনি বিদ্রোহের গান লিখেছেন। আপনি একটু আগে যেটা বললেন, কারারই লৌহ কপাট ভেঙে ফেল কর্ণের লোপাল, উনি কিছু ভেবে লেখেননি। ওনার মনের মধ্যে এই কথাটা এসেছে যে আমাকে দেশ স্বাধীন হতে হবে, দেশকে আমি ভারত দেশকে আমি স্বাধীন দেখতে চাই, কাজে লৌহ কপাট ভেঙে দাও। এর মধ্যে কোনো বিচার বিশ্লেষণ নেই। আপনি যে কথাটা এক্ষুনি বললেন, চমৎকার ভাবে বললেন। এইভাবে তো আমি কখনো ভাবিনি। আপনি যেভাবে বললেন যে তিনি স্বদেশ প্রেমকে তিনি এমন ভাবে দেখেছেন, তার জীবনের সঙ্গে তিনি জড়িত করেছেন। তার কারণ নজরুল ইসলামের কোনো বিলাসিতা ছিল না। কবি নজরুল ইসলাম জীবনটাকে বিলাসিতার মধ্যে রাখেননি। তিনি হচ্ছেন উদ্দাম, তিনি উত্তাল, তিনি শত তরঙ্গে শত বিভঙ্গে, দুর্বার দুর্মদ। আপনি এখন যেটা বললেন, আপনি বললেন আমি বলবো না, আপনার কাছ থেকেও তো আমরা শুনবো। এত সুন্দর বললেন যে তিনি
কিছু ভেবে রেখেনি। কারার ওই লৌহ কপাল ভেঙে ফেল কর রে লোপাল, কারার ওই লৌহ কপাল মানে ব্রিটিশ রাজ, তুমি আমাদের কারাগারে রেখেছো, এবার সেটাকে ভেঙে ফেলো, আমাদের স্বাধীন হতে দাও। এই যে সরাসরি বক্তব্য, সরাসরি বক্তব্য। বা প্রেমের ক্ষেত্রে দেখুন, যে গানটি খুব প্রসিদ্ধ গান, তুমি হাতখানি রাখো মোর হাতে, এই যে গানটি, বা বাগিচায় বুলবুলিতে, কত চমৎকার নিজেকে নিবেদন করা প্রেমিকের কাছে। ওইটা কেমন লাগে আপনার? ভুলি কে মনে আজও যে মনে, ভুলি কে মনে আজও যে মনে, বেদনা শুনে রহিল আকাশ। কি অবস্থা, কি সুন্দর তার মিল। নূরজাহান সিং গানটি, গান কবিতা তো একই, গীত আলেখ্যই একরকম, তার গীতি কবিতা। নূরজাহান সিন্ধু নদীতে ভেসে, তার এই গানটাই আমার অসাধারণ লাগে। নূরজাহান আর ফিরোজা বেগমের যে গানটি আছে, মোর ঘুমো ঘরে কে এলে মনোহর নম নম, অসাধারণ। এই এই যে তার যে নিবেদন, প্রেমের কাছে, প্রেমিকার কাছে যে তার নিবেদন। আমি গায়ক নই, আমি গাইতে জানি না, কিন্তু অনেকেই আমার গানগুলো শুনে আর কি ইনবক্সে। এই ভাবনা থেকে নিয়ে আমরা কত এগিয়ে যেতে পারি। আমি এই আলোচনাটাই চেয়েছিলাম সাহেব। এত জল ও কাজল চোখে, এত জল ও কাজল চোখে, পাশানি আনলো বলকে। কি অবস্থা, ওই গানটাও গাইতে পারেন আপনি, তো গানও গাইতে পারেন। না, আমি 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 তো বাংলা জানি না, গাইতে পারি না, বলতে পারি না। এগুলি আমি একটু লেখালেখি করে হিসেবে আমি খবর রাখি আর কি, আসলে খবর রাখি আর কি। আমি নহে প্রিয়, এই গানটি তো আপনি শুনেছেন, নহে নহে প্রিয় নয় আখি জল, কি তারপরে গানটা অসাধারণ, এ শুধু তোমার চোখেরও কাজল। ইংল্যান্ডে একসময় আমি একটি মার্কেটে আমি হাঁটছিলাম, এটা আমার নিয়ারেস্ট মাই এরিয়া। একজন মহিলা বয়স্ক, তিনি আমাকে বললেন, তোমাকে তো বাঙালি মনে হয়, তুমি কি নজরুলকে চিনো? আমি চিনবো না কেন, আমাদের কবি। বলে, আমার কাছে কিছু বই আছে, আমি বাসা চেঞ্জ করবো, তুমি বইগুলি নিয়ে যাও। নজরুলের প্রায় গানের বইগুলি, তার পাণ্ডুলিপি সহ আমাকে এতগুলো বই তিনি দিয়ে গেছেন, অনেকগুলি বই। তো এই বইগুলি আমার কাছে লন্ডন বাসায় আছে। আসলে আমি ভাগ্যবান, একেবারে বিনা কষ্টে, বিনা পয়সায় আমি বইগুলি পেয়েছি। জি দিদি, এখানে আমি আজকে ফেসবুকে একটা পোস্ট দেখেছি, আমাদের চট্টগ্রাম থেকে ABM ফয়জুল্লাহ, তিনি একজন নজরুল গবেষক এবং ঐতিহাসিক ব্যক্তিত্ব, অনেক ভালো মানের তিনি লেখক, অনেক কিছু লিখেন। তো তিনি আজকে একটা পোস্ট দিয়েছেন, কিছুটা অভিযোগ অভিমান করে, যে কবি নজরুলের কথা আমরা বলি, কিন্তু কবি নজরুল 18টি রাগ, রাগ বলতে আপনি বুঝেন যে গানের 18টি নতুন ধরনের স্টাইল তিনি পৃথিবীকে দিয়েছেন। যে এই কথাগুলি আমরা কেন বলি না? তো আমি তাকে কমেন্ট করেছি যে আজকে লাইভে আমরা বলবো। তো রাগ, 18 রাগ, এটা নিশ্চয় গবেষণার বিষয়, এবং আমরা যদি তাকে ডাকি, যে কোনো অনুষ্ঠানে তিনি আসবেন, তিনি কথা বলবেন। আমরা এই কথাটা শুধু বলতে চাইবো যে বিশ্বকে, যে নজরুল অস্বাভাবিক একজন ব্যক্তি ছিলেন, সেই রুটির দোকানে দুকুমিয়া, যেটা আমরা বারবার বলছি, আমি আবার বলছি, আপনি বলেছেন যে সে তার জীবনকে, তিনি কষ্টের মধ্যে ছিলেন, অভাবের মধ্যে ছিলেন, অসুস্থ ছিলেন, তারপর তিনি কলম ছাড়েননি, তিনি দেশ ছাড়েননি, দেশের স্বাধীনতা, তিনি স্বাধীনতার স্বপ্ন তিনি পরিত্যাগ করেননি। দেশের সীমান্ত এবং দেশের যে গণতন্ত্র, দেশের বলা যায় একবারে স্বয়ং সম্ভাব্য একটা অখণ্ড ভারত তিনি প্রত্যাশা করেছিলেন, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। তিনি সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে ছিলেন। জাতি ধর্মকে তিনি কখনোই তিনি ভাবতেন না যে কোনো জাতি ধর্মকে ভাবে বিশেষভাবে আমরা ভাবতে পারি। তার কাছে মানবতা, মানব ধর্ম আসবে। জি জি, তার যে গান, তার যে গানের যে সব, তিনি দেখুন, তিনি শুধু শ্যামা সঙ্গীত লিখেছেন না, তার অনেক আরো অন্যান্য লেখাগুলিতেও আপনাকে সেটাই, তার গজল, এক একটা গজল কি চমৎকার গজল লিখেছে, এবং এই যে সংস্কৃত শব্দ অপূর্ব অপূর্ব। ওমর খৈয়ামের রুবাইয়াত, আর
হাফিজের কবিতা নিয়ে। তিনি তাকে অনুবাদ করে বিভিন্ন ভাঙা স্বর দিয়ে বিভিন্ন গান লিখেছেন। ওমর খৈয়ামের রুবাইয়াতের তো অসাধারণ অনুবাদ। এই অনুষ্ঠানগুলো তো একদিনে সম্ভব নয়। না, সম্ভব নয়। তো কবি নজরুল সম্পর্কে আমরা আলোচনা আবার কখন করবো জানি না, কারণ আমাদের আরো বিভিন্ন কবি নিয়ে আমাদের পরিকল্পনা আছে, আমরা অনুষ্ঠান করব। এখানে কবি নজরুল সম্পর্কে আমি একটি সুসংবাদ দিতে চাই। ইউরোপে কবি নজরুলকে নিয়ে যথেষ্ট চর্চা হচ্ছে। এদেশে কবি নজরুল সেন্টার হয়েছে লন্ডনে, কবি নজরুল স্কুল হয়েছে, এবং একজন ইংরেজ কবি নজরুলের উপর এখন পিএইচডি করছেন দেশের লন্ডনের একটা ইউনিভার্সিটিতে। ঘটনাচক্রে তার সাথেও আমার দেখা হয়েছে। এবং আমরা যারা নজরুলের কথা আমরা যারা বলি এবং বলবো, বাংলাদেশের স্বার্থে বাংলা ভাষাকে আরো সুপ্রতিষ্ঠিত করার জন্য, বিস্ময় করার জন্য কবি নজরুলের লেখা, কবি নজরুলের চিন্তা চেতনাকে আরো ইংরেজিতে অনুবাদ করা আমাদের প্রয়োজন। এটা হলো মূল কথা। কবি নজরুলের যে কথাগুলি, যে গত সপ্তাহে আমি বলেছি যে মনে করুন, বিদ্রোহীর রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত, আকাশে উৎকৃত ক্রন্দন রোল, আকাশে বাতাসে ধরিবে না, উচ্চসারী কৃপণ রণিবে না। এই যে কবিতাগুলি, এগুলো আমরা অধীন বলেছি, এগুলো পুরাতন কথা। তো যতদিন পৃথিবীতে অন্যায়, অবিচার, জলম থাকবে, পরাধীনতা থাকবে, মানুষ ক্ষুধার্ত থাকবে, অসুখে বিসুখ থাকবে, মানুষ নির্যাতিত হবে, ততদিন নজরুলের কবিতাগুলি কিন্তু জীবন্ত। তাহলে এখানে কিন্তু আমরা দেখি যে নজরুল কিন্তু বিশ্বের জন্য, শুধু বাংলাদেশের জন্য নয়, বিশ্বের জন্য একজন প্রয়োজনীয় একজন কবি। এবং বিশ্বের গণতন্ত্রকে সুরক্ষার জন্য, গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার জন্য নজরুলের কবিতাগুলি কিন্তু অনুবাদ হওয়া দরকার। আমরা তো দেশে পড়াশোনা করেছি, ইংরেজদের কবিতা প্রায় সময় আমি এসে পড়ি, কিন্তু নজরুলের এই যে কবিতাগুলি, এরকম কবিতা আপনি আমাকে দেখেন, আপনি ইংলিশ জানেন, আপনি ইংলিশ চর্চা করেন, যে আমি সেদিন শান্ত হব, যেদিন পৃথিবীতে অন্যায় থাকবে না, অবিচার থাকবে না, না হলে আমার যুদ্ধ চলতে থাকবে, এরকম একটা লাইন কেউ লিখেছে কিনা? কেউ লেখে নেই। আমরা গত সপ্তাহে মিল্টনকে, আমি আমার ছেলে মেয়েদের সাথে, আমি মাঝে সময় ফেলি, তাদের সাথে বসি, বিভিন্ন ব্যক্তিদের নিয়ে আমি কথা বলি এবং আলোচনা করি, প্রশ্ন করি, আমি জানতে চাই। তো দেখেছি যে মিল্টন কিন্তু অনেক বড় কবি, কিন্তু তিনি কিন্তু যুদ্ধ করেছেন কোন জাতির বিরুদ্ধে, কোন সম্প্রদায়ের বিরুদ্ধে, এগুলি ইতিহাসে লেখা আছে। নজরুলের কাজটা করে নাই। অর্থাৎ মিল্টনকে আমরা যেভাবে চিনি ইংরেজ বলে, মিল্টনকে আমরা যেভাবে পড়াশোনা করি ইংরেজ বলে। কারণ এটা দিদি বাঙালি কবিরা কথাটা বলেছেন যে আমরা যখন বিদেশি কিছু পাই তখন আমরা সেটা সহজে গ্রহণ করি। আমাদের ঠাকুর আবার এইভাবে বলেছেন যে ঘর থেকে 2 পা ফেলিয়া, 2টা চক্ষু মেলিয়া শিশির বিন্দু দেখা হয়নি, আমরা বিশ্বের কথা বলি। বাংলাদেশে যে দেখা হয়নি চক্ষু মিলিয়া, বাংলাদেশের মানুষ যা সাহিত্য বুঝে, যা কবিতা বুঝে, যা প্রবন্ধ বুঝে, যে অসাম্প্রদায়িক, যে সুন্দর চিন্তা চেতনার মানুষ, এগুলি আমরা চিন্তা করি না। কিন্তু আমরা শেক্সপিয়ার কি বলেছে, মিল্টন কি বলেছে, হোমার কি বলেছে, এরিস্টটল কি বলেছে, প্লেটো কি বলেছে, মাও সেতুং কি বলেছে, আমাদের চিন্তা চেতনাগুলি কিন্তু অন্যদিকে চলে যায়। আমার লেখায় আমি ওদিনে এক বড় অধ্যাপককে একটা কথা বলেছিলাম, এটা অহংকার ছিল না। আমার লেখায় কখনো কোটেশন দেখবেন না, কোটেশন আমি ইউজ করি না। এটা সাহিত্য সম্মেলন, আমাদের সাথে যারা আছেন এখানে, কুতুবুদ্দিনের আছেন, আপনারা এগুলো শুনুন। কোটেশন, যেটা কোটেশন বা উদ্ধৃতি মানুষের মনকে সংকীর্ণ করে ফেলে, মানুষের চিন্তাকে, লেখকের চিন্তাকে প্রসারিত হতে দেয় না। আমি যখন একজনকে, আমার পিছনে হাজার বই, কিন্তু আমি কম পড়ি, অর্থাৎ যেন কোনো বই, কোনো চিন্তা যেন আমাকে তাদের মতো করে না ফেলে, এটা আমার একটা দর্শন। চাইছেন যে আপনাকে লেখক, মানে যারা পূর্বসূরি ছিলেন তাদের লেখা আমাদেরকে অনেকটাই ধনী করবে, কিন্তু অনেকটাই আমাদেরকে রিচ ইন কালচার, বাট নট ফলো
তাদেরকে ফলো করবো না। আমি সেখান থেকে নিঃশ্বাস নিয়ে নিজের স্বাধীন মতো সৃষ্টি করব, এটাই তো স্রষ্টা। এটা একটা কঠিন বিষয় যে বইগুলো আমি দেখে দেখে ছুঁই না, পরে পরে রেখে দিই, কারণ তাদের চিন্তা যেন আমাকে গ্রাস না করে। তো এখানে আমাদের কুতুবউদ্দিন ভাইরা আছেন, বিশ্বময় যারা আছেন, শুনবেন অনুষ্ঠানে পরে শুনবেন। আমরা যখন কোটেশন ইউজ করি তখন আমার চিন্তা চেতনা, আমার ভাব গভীরতা কিন্তু এক জায়গাতে গিয়ে কি করে যায়, ঢাকা পড়ে যায়, কেন্দ্রীভূত হয়ে যায়। সেজন্য আমি কোটেশন ইউজ করি না। আমি একজন অধ্যাপকের কথাটা বলেছি, বড় অধ্যাপক, বাংলাদেশে আমাদের নেতা। আমি বললাম আপনারা এগুলো আমাকে বলবেন না। সো আমাদের বাংলাদেশে এই যে খানার বসন, এই যে আমাদের বাংলাদেশের আউল বাউল কবিদের যে গান, তাদের যে কিচ্ছা, আমরা যদি বলি গদ গাথা শ্লোক, এগুলি বাংলাদেশের শব্দ, ভারতে আছে কিনা জানি না। গদ গাথা শ্লোক, এই যে মেয়েদের কথা, মেয়েলি গান, বিবাহের গান, একেবারে যারা জাদু টোনা করে তাদের মন্ত্র, অসংখ্য কথাবার্তা আছে বলা যায়। কিন্তু আমরা যদি এগুলো গবেষণা করি, আমরা যদি এগুলো একটু চিন্তা করি, আমরা অনেক তথ্য আমরা পেয়ে যাই, অনেক গভীরতা আমরা পেয়ে যাব, এবং অনেক দর্শন আমরা পেয়ে যাব। তো এগুলি আমরা পড়াশোনা করি না। আমরা মিল্টনের কথা বলি, আমরা হোমারের কথা বলি। এখানে আমার পয়েন্ট ছিল, আমার যুক্তি ছিল এখানে, আমরা ঘরের খবর রাখি না। খুব আপনার চিন্তাধারা অনেক বৈজ্ঞানিক, এবং আপনি চাচ্ছেন যে আমাদের দেশকে আগে ছিল, আমাদের দেশের সাহিত্য আগে ছিল। আমরা বিদেশি সাহিত্য নিশ্চয়ই, দেখুন, সাহিত্যের কোনো মানচিত্র হয় না, সাহিত্যের কোনো দেশকাল হয় না। সাহিত্যিকরা সারা পৃথিবীর কাছে তারা আদৃত হবে। সাহিত্যের কোনো দেশকাল মানচিত্র হবে না। সাহিত্য বা সাহিত্য শিল্পের কোনো দেশকাল মানচিত্র হবে না। তো আপনি যে বিষয়টা বলছেন, আমাদের যে পদাবলী আছে, বৈষ্ণব পদাবলী আছে, আমাদের বিভিন্ন রকমের পুরাণ আছে, সাহিত্য আছে, ইতিহাস আছে, সেগুলো আমাদের পড়তে হবে। এগুলো পড়ে না। তারা শেক্সপিয়ারের কথা বলে, মিল্টনের কথা বলে। এটা তো ঠিক কথাই। কথায় মিল্টনের প্যারাডাইস লস্ট, কথায় ওয়ার্ডসওয়ার্থের থিংক অফ বিউটি, জয় ফর এভার, এই সমস্ত নিয়ে এগুলো অক্ষমতা, এগুলি জাস্ট নিজের ব্যক্তিত্বকে ঢেকে রাখার জন্য উপর থেকে কথা বলে। মানে আমি অনেক বুঝি, আমি ফেরাডাইস লস্ট করেছি, কিন্তু হি লস্ট হিমসেলফ, বাট হি অর হি লস্ট দেমসেলফ। এটা তারা বুঝে না, তারা বুঝে না। এটা বলছে যে আমাদের অরিজিনালিটি, যেটা আমাদের আমাদের মৌলিকত্ব থাকতে হবে। আমরা অনেক পড়াশোনা করতে পারি, কিন্তু মৌলিক লেখা দরকার, যেটা আমার থেকে বেরোবে, আমার নিজের প্রজ্ঞা থেকে বেরোবে। সেটাই হচ্ছে আসলে আমাদের সেই বৈষ্ণব পদাবলী, খানালালের গান, আমাদের এই পর্যন্ত কয়েক শত বছর তো হয়েছে। আমাদের লালনকে কি কেউ অতিক্রম করতে পেরেছে? কেউ করতে পেরেছে? তার গান, তার ভাব, তার ভাষা, তার গানের একটা আলাদা স্টাইলও আছে। লালনের গানের আলাদা একটা স্টাইলও আছে। যে লালন হিন্দু না মুসলিম জিজ্ঞাসা কোনজন, সে জানে না। কিন্তু এমন একজন লোক যার জাতপাত নেই, সবাই বলে লালন কি জাত সংসারে। এই লালন কিন্তু বিশ্বকে এমন গান দিয়েছে, সুর দিয়েছে, যার সুর কেউ অতিক্রম করতে পারে নাই। এখন লালনের গান গাইতে হয় তার সুরে, তার স্টাইলে। এগুলি আমরা পরিণত, এগুলো আমরা জানি না। তো যেটা বলছিলাম, মিল্টনকে আমরা পড়াশোনা করেছি। কয়েকদিন আগে আমার সবাইকে নিয়ে, আমি সময় পেলে সবার সাথে এগুলো আমি কঠিন আলোচনা চলে যায় মাঝে মধ্যে। তখন দেখলাম তার জীবনীটা কিন্তু সুবিধাজনক নয়। কিন্তু আমরা বাঙালিরা বসে বসে কোটেশন করি যে মিল্টন বলেছে। তো বিষয়টা যাই হোক, আমরা কবি নজরুল সম্পর্কে আলোচনা করতে গিয়ে আমরা গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছি। কারণ এটা একটা সাহিত্য সংগঠন, আমাদের যারা উপস্থাপক, আমাদের যারা শ্রোতা বিশ্বময়, তারা নিশ্চয়ই উপকৃত হচ্ছে আমাদের আলোচনা থেকে। আপনার যেটা আমরা এতক্ষণ যে বিষয় নিয়ে আলোচনা করলাম, অবশ্যই আমরা নজরুল আমাদের
সকল আমাদের এক আশ্রয় সাহিত্য সংস্কৃতি জগতে এবং বিশেষ করে সাহিত্য এবং কবি নজরুল ইসলাম আমাদের আশ্রয়। তার তার এই বহুমুখী প্রতিভা, বিশেষ করে গীতিকার নজরুলকে যদি দেখা যায়, তিনি বিভিন্ন বিষয় নিয়ে গান, তিনি আমাদের বৈষ্ণব পদাবলী নিয়েও কীর্তন করেছেন, কত কীর্তন গান লিখেছেন। কাজে আমরা তাকে একটা কিছু সময়ের মধ্যে তার বিষয় নিয়ে আমরা আলোচনা করে এত বিস্তৃত তার প্রতিভা, এত বিশাল বিশাল আমাদের দরকার, আমরা গত সপ্তাহে বলেছি আমাদের সরকার দরকার তার লেখালেখিকে আরো সিলেবাসভুক্ত করা, সেমিনার সিম্পোজিয়াম করা, এবং তাদের বইগুলি নজরুলের, যেহেতু নজরুলের কথা হচ্ছে, নজরুলের বইগুলি আরো সহজলভ্য, মানে প্রিন্ট করে করে সরকারি ভাবে বাংলা একাডেমির পক্ষে যে বইগুলি বিতরণ করা দরকার। আমাদের দেখেছি লন্ডনে ওদিন আমি একটা সেট কিনেছি অ্যাবাউট শেক্সপিয়ার, ফুল ভলিউম, কিন্তু এটা বাচ্চাদের, আমাদের বলে না শিশুদের কি বলে, কিশোর নজরুল, কিশোর রবীন্দ্রনাথ ঠাকুর, সেরকম পুরো একটা ভলিউম আমরা সেট কিনেছি অ্যাবাউট অল ইংলিশ। আমাদের শেক্সপিয়ার অনেক পুরাতন মানুষ, তো কত হাজার বছর আগের, কিন্তু নতুন করে বাচ্চাদের উপযোগী করে বইগুলি তারা করেছে। ওইরকম আমাদের জাতীয় কবির জন্য বই বাংলাদেশ সরকার করতে পারে, এবং আরো বেশি বেশি করে তার লেখা সিলেবাসভুক্ত কারিকুলামে নিয়ে আসা দরকার বলে আমরা মনে করবো। এটা জাতির জন্য, ওদিন আমরা আলোচনা করেছিলাম যে যার নামে দেশ হয়েছে, সেই তিনি হলেন রবীন্দ্রনাথ, আমাদের জাতীয় কবি নজরুল, কাজী নজরুল। বাংলাদেশ এই শব্দটা নজরুল তার গান দিয়ে, তার কবিতা দিয়ে বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের আরো বহু বছর আগে তিনি উচ্চারণ করেছেন। আমাদের কুতুবউদ্দিন এই কথাটি সুন্দর করে সেদিন বলেছিলেন আমাদের জাতীয় কবির বাংলাদেশ শব্দ সম্পর্কে। যাই হোক দিদি, আপনি যদি আর একটা কবিতা পড়তে চান, আমাদের আপনার হলে হবে, আপনার কোনো একটা কবিতা আপনি পড়বেন, এবং আমরা অনুষ্ঠান শেষ করব এখন 57 মিনিট। এরপরে আমরা সবাইকে এই দুটি আলোচনা কি আজকে থাকবে? আপনি কলমে 4-8 সেপ্টেম্বর বিশ্ব লেখক অধিকার দিবস এবং 30 সেপ্টেম্বর কলম একাডেমি লন্ডনের প্রতিষ্ঠা বার্ষিকীর জন্য যে আলোচনাটা দরকার ছিল, আজকে আরো দুজন আলোচনাটা ভালো হতো। ওরা তো প্রবেশ করতে পারেননি, একজন এখনো চেষ্টায় আছেন, 1 ঘন্টা আমাদের এক ভাই আসে আর যায়। জি দিদি, যেহেতু কথাটা আপনি উত্থাপন করেছেন, যে জি কবি নজরুল ইসলামের একটা কবিতা পড়ি। পড়েন নিশ্চয়। জি, খুব বিখ্যাত কবিতা, এবং সেই সময় সারা ভারতবর্ষ তথা সারা পৃথিবীকেই হয়তো ব্রিটিশ ভারতের সময় এই কবিতাটি খুবই প্রেরণাদায়ক। কবিতাটির নাম হচ্ছে হিন্দু মুসলিম যুদ্ধ। কবি নজরুল ইসলামের হিন্দু মুসলিম যুদ্ধ। মাভৈ মাভৈ এতদিনই বুঝি জাগিল ভারতে প্রাণ, সজীব হইয়া উঠিয়াছে আজ শ্মশান গেরস্থান। ছিল যারা চির মরণ আহত, উঠিয়াছে জাগি ব্যথা জাগ্রত। খালিদ আবার ধরিয়াছে উসি, অর্জুন ছোড়ে বান। জেগেছে ভারত, ধরিয়াছে লাঠি, হিন্দু মুসলমান। মরেছে হিন্দু, মরে মুসলিম, এই উহার ভাই আজ। বেঁচে আছে যারা, মরিতেছে তারা, এ মরণে নাহি লাজ। জেগেছে শক্তি তাই হানাহানি, অস্ত্রে অস্ত্রে নব জানা জানি। আজি পরীক্ষা কাহার দম্ভ, হয়েছে কত দারাজ। কে মরিবে কাল সম্মুখ রণে, মরিতে কারা নারাজ। মূর্ছাতুরের কণ্ঠে শুনে যা জীবনের কোলাহল, উঠিবে অমৃত দেরি নাই আর, উঠিয়াছে হলাহল। থামিস নে তোরা, চালা মন্থন, উঠেছে কাফের, উঠেছে জবন। উঠিবে এবার সত্য হিন্দু মুসলিম মহাবল। জেগেছিস তোরা, জেগেছে বিধাতা, নড়েছে খোদার দকল। আজি উস্তাদের সাগরেদ যেন শক্তির পরিচয়,
মেরে মেরে কাল করিতেছে ভীরু ভারতের নির্ভয়, হেরিতেছে কাল কবজি কি মুঠি, ঈষৎ আঘাত পরে কিনা টুটি, মারিতে মারিতে কে হলো যোগ্য, কে করিবে রণজয়, এ মদ খাইতে কোন সেনানীর বুদ্ধি হয় নিলয়। কপটা রক্ত দেখিয়া কেবির টানিতেছে লেপ কাঁথা, ফেলে রেখে ওসি মাখিয়াছে মসি, বকিছে প্রলাপ যাতা, হায় এই দুর্বল চেতা হবে অনাগত বিপ্লব নেতা। ঝড় সেলাই কোণে কি করিবে এরা, ঘূর্ণিতে ঘোরে মাথা, রক্ত সিন্ধু সাঁতারিবে কারা, পরি পরীক্ষা ধাতা। তোদেরই আঘাতে টুটেছে তোদের মন্দির মসজিদ, পরাধীনদের কলুষিত করে উঠেছিল যারা ভিদ, খোদা খোদ যেন করিতেছে লয়, পরাধীনদের উপাসনালয়, স্বাধীন হাতের কুটো মাটি দিয়া রচিবে বেদি শহীদ। টুটি আছে চূড়া ওরে ওই সাথে টুটেছে তোদের নিদ, কে কাহারে মারে ঘটেনি দ্বন্দ্ব, টুটেনি অন্ধকার, জানে না আধারে শত্রু ভাবিয়া আত্মীয় হানে মার, উদিবে অরুণ ঘুচিবে দ্বন্দ্ব, ফুটিবে দৃষ্টি টুটিবে বন্ধ, হেরিবে মেরেছে আপনার ভাইয়ে বন্ধ করিয়া দ্বার, ভারত ভাগ্য করেছে আহত ত্রিশূল ও তরোয়ার, যে লাঠিতে আজ টুটে গম্বুজ পড়ে মন্দির চূড়া, সেই লাঠির কালি প্রভাতে করিবে শত্রু দুর্গ ঘুরা। প্রভাতে হবে না ভাই ভাই রণ, চিনিবে শত্রু চিনিবে স্বজন, করুক কলহ জেগেছে তবু বিজয় পতন ওর, লেজে তোর যদি জেগেছে আগুন স্বর্ণ লঙ্কা পুরা। বিজয় কেতনরা লেজে তোর যদি লেগেছে আগুন স্বর্ণ লঙ্কা পুরা। কি চমৎকার ভাবে কাজী নজরুল ইসলাম এর মধ্যে বুঝিয়ে দিয়েছেন যে বিদ্রোহ যখন আছে সেখানে মানুষ সত্য, সেখানে ধর্ম সত্য নয়। হিন্দু মুসলিম যুদ্ধ কবিতাটি খুব বিখ্যাত কবিতা, আপনারা অনেকেই আবৃত্তি বা পড়ে থাকবেন। আমার কাছে তো সব থেকে বেশি মনে হয় যে এই কবিতাটির মাধ্যমে আমরা কবি নজরুল ইসলামকে আরো বেশি কাছের করে চিনতে পারি। তিনি মানব এবং মানবিকতা এই ছিল তার জীবনের মূল মন্ত্র। ধন্যবাদ। ধন্যবাদ দিদি, সুন্দর আবৃত্তি এবং গুরুত্বপূর্ণ কবিতা ছিল। নজরুলকে জানার জন্য কবিতাটার দরকার ছিল। আসলে পৃথিবীতে যুগে যুগে কিছু কিছু মানুষ আসে জাতিকে, সমাজকে, সম্প্রদায়কে সম্প্রীত করার জন্য, সমাজ সমৃদ্ধ করার জন্য। না হলে নজরুল এবং আমাদের ঠাকুর, আমরা তাদের কথা বলেছি, তাদের কি দরকার ছিল? তাদের কি দরকার ছিল? আমি বিভিন্ন প্রবন্ধে বলেছি এবং নিজেও চিন্তা করি, ভারত তো বিশাল দেশ এবং যারা ধর্ম চর্চা করেন, ধর্ম প্রচার করেন এবং তাদের যে জীবন আচার আচরণ, সন্ন্যাসী, জীবনের খবর নেই কিন্তু বিশ্বের চিন্তা করে, মানুষের চিন্তা করে। তারা নিজের খবর রাখে না, ঘরের খবর রাখে না, বিশ্বের জন্য কান্নাকাটি করে। এইরকম যুগে যুগে মানুষগুলো আসে। নজরুল তাদের মধ্যে একজন, রবীন্দ্রনাথ তাদের মধ্যে একজন। নাহলে রবীন্দ্রনাথ ঠাকুর তো রাজার ছেলে ছিলেন, বসে বসে খেতে পারতেন। তার কি দরকার ছিল? তার কি দরকার ছিল? এনারা ছিলেন মনীষী, এনারা ছিলেন মনীষী, এনারা ছিলেন দ্রষ্টা। এনাদেরকে দ্রষ্টা বলা হয়। তারা জানতেন যে মানুষ ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে, তাদের জীবন যেন সফল হয়, তারা যেন নির্ভর হয়ে জীবন যাপন করতে পারে। এই সাধনায় সারা জীবন তারা এই সাধনাই করে গেছে। আপনি ঠিকই বলেছেন, সন্ন্যাসী যিনি থাকেন তার নিজের চিন্তা থাকে না, তিনি সারা পৃথিবীর চিন্তা করেন। এই কল্যাণ কামনা একমাত্র কবি নজরুল ইসলামই করতে পারেন। অবশ্যই আরো কবিরা রয়েছেন আমাদের দেশে এবং সারা পৃথিবীতে, কিন্তু কবি নজরুল ইসলামকে আমি আমাদের মধ্যে যে
চেতনালব্ধ যে ইচ্ছা বা ঈর্ষা, তার থেকে আমরা যদি আরো একটু ভাবে বেশি গভীর ভাবে দেখি যে কবি নজরুল ইসলামের কিন্তু তার আদর্শকে এখনো যদি আমরা তার আদর্শকে মেনে চলি, তাহলে একটি মানুষ শুদ্ধ পবিত্র হতে সেটা পারে। সত্য। নজরুল দুঃখ কষ্টের মধ্যে ছিল, তার পরিবার পরিজন, স্ত্রী, ছেলে মেয়ে। দেখুন, ছেলের মৃত্যু, বুলবুল, সব্যসাচী থেকে আর যারা যারা ছিল, কৃষ্ণ মোহাম্মদ অকালে ছেলে হারিয়েছেন, বউ হারিয়েছেন, তো জেল খেটেছেন। তার যে অভাব কষ্ট পিছনে লেগেছিল, কিন্তু সে কলম ছাড়েনি। তো একটা জিনিস তো তারা করেছে, নজরুল যদি ইংরেজের জন্য লিখতেন হয়তো একটা পুরস্কার পেতেন, বা তার কিছু বই টই প্রকাশ হতো আর কি, হতো। কিন্তু আজকে নজরুল তো জাতীয় কবি হতো না, তাকে নিয়ে এত কথা এত মাথাপাতি কেউ করতো না। তো যারা সন্ন্যাসী, কিন্তু তারা, আমরা বলি না তালে মাতাল যাতে, ঠিক ওরা কিন্তু একটা জিনিস তারা বুঝে যে হয়তো তারা সাংসারিক নয়, তারা বৈরাগী, হয়তো ইভেন ঘরের স্ত্রীও তাদেরকে লাইক করে না, সমস্যা তাদের পিছনে লেগেই থাকে, কিন্তু জাতির সমস্যা, বিশ্বের সমস্যা তারা সমাধানে যখন সম্পৃক্ত হয়, তখন বিশ্ব তাদেরকে সম্মান করে, যদি বা তার পরিবার তাকে অস্বীকার করে, কিন্তু বিশ্ব তাকে সম্মান করে। তো ওই কাজটি কিন্তু যারা সন্ন্যাসী, সাধু, লেখক, কবি, সাহিত্যিক তারা করে। তো নজরুল করেছেন বলেই আমরা তার কথা বলছি, না হলে আমাদের বা দরকার কি? এই নিজের খেয়ে পরের গান গাওয়া, এটা কি দরকার ছিল না, তাই না? আমরা নজরুলকে ধন্যবাদ শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি, শ্রদ্ধা নিবেদন করছি। নজরুল, যুগে যুগে নজরুলের প্রয়োজন। আমরা অনুষ্ঠান শেষ করে দেব। প্রিয় বিশ্বময়, আমি জানি যে বাংলাদেশে আজকে ঘূর্ণিঝড়ের কারণে আমাকে অনেকে বলছেন যে নেট সমস্যার কারণে তারা প্রবেশ করতে পারছেন না। তো আর আমিও জানি না কিভাবে লিঙ্কে ফরওয়ার্ড করতে হয়, সেটা আমি করিনি। আমি অনুষ্ঠানের পরে আমি লিঙ্কগুলো যদি পাই আমি পোস্ট দেব, তখন হয়তো অনেকেই আমাদের লেখা দেখবেন, এবং আমাদের অনুষ্ঠানের পরেও অনেকে দেখবেন, আমরা জানি। একটা সাহিত্য সংক্রান্ত আলোচনায় পাঠক, লেখক, লাইক, কমেন্ট, শেয়ার সাথে বেশি হয় না। আমরা দেখেছি অনেকেই শ্রেষ্ঠ পুরস্কার, মাসিক পুরস্কার, দৈনিক পুরস্কার এগুলো বলে না, 4-5 দিন ফেসবুকে লেখাটা পড়ে থাকে, কেউ আঙ্গুল লাগায় না। এগুলি মানুষের এত সময় নেই। যাই হোক দিদি, আপনাকে ধন্যবাদ। আমরা অনেক কথা বলেছি, যদি বা আমাদের আলোচক কম ছিল, কিন্তু আমরা কথা বলার চেষ্টা করেছি। আসলে আমরা অনেক গভীরে গিয়ে অনেক দূর থেকে আমরা কথা বলেছি, অনেক কথা বলার চেষ্টা করেছি। তো আমরা মূলত কবি নজরুলকে ধন্যবাদ, শুভেচ্ছা। সাংগঠনিক যে আলোচনা দুটো লিখেছেন আমাদের প্রতিষ্ঠা দিবস এবং কলম সংগঠনের ব্যাপারে, আজকে বাকি রাতে জি, সেখানে আমার পক্ষ থেকে যেটা অনুরোধ থাকবে, বিশ্বময় আপনিও দুটি কথা বলতে পারেন যে 18 সেপ্টেম্বর আমরা বিশ্ব লেখক অধিকার দিবস আমরা ঘোষণা করেছি বেশ কয়েক বছর ধরে, এবং আমরা উদযাপন করি যথাযথ। এবছরও আমরা লেখালেখি করব, আমরা স্টিকার করব, আমরা পোস্ট দেব। আমরা আমাদের অবস্থান থেকে আমরা যার যা অবস্থান, আমাদের অবস্থান শব্দটা কিন্তু আমি বারবার ইউজ করি। অবস্থান, যার শক্তি আছে সে প্রেস কনফারেন্স করবে, যার শক্তি আছে সে মন্ত্রীর মিনিস্টারের সাথে দেখা করবে, সে যার সময় আছে সে পথসভা করবে, যার সময় আছে সে লিখবে, এগুলি, এবং মিটিং করবে, মিছিল করবে, লেখালেখি করবে। এটাকে আমরা যার অবস্থান থেকে আমরা বলবো আর কি। তো আশা করি আমরা দিবসটি আমরা উদযাপন করব এবং আমরা মাঠে থাকবো। আমাদের আমি একটা পোস্ট দেখেছি 30 সেপ্টেম্বর, যেটা লিখেছেন 30 সেপ্টেম্বর হচ্ছে আমাদের কলমের 14তম প্রচিত বার্ষিকী দিদি। তো এইটি, এর জন্য আমাদের এখন থেকে একটু জেগে ওঠা দরকার, এর জন্য আমাদের লেখালেখি করা দরকার, এবং আমরা কি করব না করব, কোন জেলায়, কোন শাখায়, কোন চ্যাপ্টার আমরা কি করব না করব, এগুলো নিয়ে এখন থেকে যেন আমরা একটু সচেতন হই। তার জন্য আমি বিষয়টা উপস্থাপন করার চেষ্টা করেছি। আসলে এখানে আমি ফাইনালি একটি কথা বলবো, আমরা লেখক মন্ত্রণালয় চেয়ে আমরা স্মারকলিপি দিয়েছি, এখানে সেখানে ইউনাইটেড নেশন সহ
ইউনেস্কো এবং বাংলাদেশ পার্লামেন্ট এবং আমাদের স্কটিশ পার্লামেন্ট আপনারা দেখেছেন, আমি গিয়েছি গত বছর, nearly 2 years, এখন হয়তো 2 years ago নাকি 1 বছর মনে হয় আমি গিয়েছি। সেখানে আমরা সরাসরি কথা বলেছি, লেখালেখি করেছি, গান করেছি। এখন আমি একটা পোস্ট দেখেছি 2 দিন আগে, আমাদের আরেকটি সংগঠন একটা পোস্ট দিয়েছেন যে লেখক মন্ত্রণালয় না চেয়ে আমরা যেন লেখক মন্ত্রণালয়, লেখকের দাবি দেওয়া তার জন্য যেন আমরা মাঠে না থেকে যেন আমরা লেখক ভবন চাই, লেখক ভবন আমরা চাই। এই কথাটা আমার কাছে খুব হাস্যকর মনে হয়েছে, খুব হালকা মনে হয়েছে। কারণ লেখক মন্ত্রণালয় হওয়া এবং লেখক ভবন হওয়া কিন্তু দুই কথা। লেখক মন্ত্রণালয় হলে ভবন হবে, কিন্তু লেখক ভবন হলে লেখক মন্ত্রণালয় হবে না। লেখক মন্ত্রণালয়, লেখক মিনিস্ট্রি, সেটা হলো প্রথম জিনিস, প্রধান জিনিস, একমাত্র জিনিস যেটি আপনাকে একটা ভবন দিবে, যে আপনাকে আরো বিভিন্নভাবে বাংলা একাডেমির মাধ্যমে আরো বেশি আপনাকে সম্মানিত করবে। এবং আমি এই জন্য কথাটাকে উত্থাপন করছি, আমাদের যারা প্রতিষ্ঠিত নেতা, আমাদের যারা কেন্দ্রীয় নেতা, যারা বিষয়টি আপনারা গ্রহণ করেছেন, লেখালেখি করেছেন, মিছিল করেছেন, মিটিং করেছেন, জিন্দাবাদ দিয়েছেন, আমার বিষয়কে, চিন্তা চেতনাকে, এখন একজন নেতাকে দেখলাম তিনি বলেছেন, ভালো বলেছেন, আপনাকে ধন্যবাদ। আপনি ফেসবুক আছেন বলে সবকিছু আপনি ধন্যবাদ বলবেন না, এটা কোনো মানুষের নিয়ম হতে পারে না, এটা নিয়ম নয়। এই যে এই প্রস্তাবনাকে যদি আপনি ধন্যবাদ দেন, তাহলে দেখা গেল আপনি কলমের যে উত্থাপিত যে প্রস্তাবনা ছিল আমরা লেখক মন্ত্রণালয় চাই, তার থেকে আপনি বিচ্ছিন্ন হয়েছেন। আর সহজ করে যদি বলি, গণতান্ত্রিক পন্থায় এখন আপনি লেখক মন্ত্রণালয় আপনি চাচ্ছেন না, অথচ গত বছর আপনি পোস্ট দিয়েছেন, আপনি লেখালেখি করেছেন যে আমরা লেখক মন্ত্রণালয় আমরা চাই। এখন সে একটা পোস্ট দিয়েছে, আপনার বন্ধু হতেই পারে, আর আপনার বন্ধুকে, আপনার যদি সাহস থাকে, আপনি তাকে বলতেন যে না, আমরা লেখক ভবন না আছে, আমরা লেখক মন্ত্রণালয় আমরা চাইব। কারণ লেখক মন্ত্রণালয় হওয়া, লেখক ভবন হওয়া কিন্তু দুই জিনিস। যখন একটি মন্ত্রণালয় হয়ে যাবে, তখন সেখানে স্টাফ হবে, পুরস্কার হবে, সেখানে আরো বিভিন্ন জিনিস সেখানে অ্যাড হবে, সেটা তো নিশ্চয় অনেক বড় কথা। মন্ত্রণালয় তো আরো বড় একটা ভবন থেকে, ভবন তো হতেই পারে, ভবন তো পৃথিবীতে অনেক ভবন আছে, জেলা পরিষদে অনেক ভবন আছে, অনেক সরকারি মৎস্য ভবন, তারপর ইসলাম ফাউন্ডেশনের ভবন, এই ভবন সেই ভবন, প্রতিটি জেলা উপজেলা আছে। তো কি আসেন যায়, সেখানে গিয়ে তারা আড্ডা দেয়, সিগারেট খায়, চা খায়, কথা বলে, গল্প করে। তো আমাদের যারা প্রতিশ্রুত নেতা, কেন্দ্রীয় নেতা, গত বছর যারা আপনি পোস্ট দিয়েছেন যে আমরা লেখক মন্ত্রণালয় চাই, আপনার বন্ধুকে আমিও আছি মাশাআল্লাহ, আপনি এগুলো বলবেন না, এটা নিয়ম নয়। আপনি দুর্বলতার প্রকাশ ঘটিয়েছেন, এবং আরো কঠিন অর্থ যদি বলি, আপনি কলমের যে উত্থাপিত বিষয়বস্তুর বিরুদ্ধে আপনি অবস্থান নিয়েছেন। এটা আপনার দরকার নেই। আপনি একটা পথে চলে যান, কি লেখক মন্ত্রণালয় চাইবেন নাকি লেখক ভবন চাইবেন। ফেসবুকে কেউ কিছু দিলে আপনি আঙুল লাগাতে পারেন না। আপনাকে ধন্যবাদ। বিশ্বমঞ্চ যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, ধন্যবাদ। সবাই খুব বেশি যোগ দিতে পারেনি, আশা করি তারা আস্তে যোগ দিবে। আমরা দিদি আমাদের দায়িত্ব আমরা আদায় করেছি, মানে নজরুলকে শুভেচ্ছা, ধন্যবাদ, শ্রদ্ধা নিবেদন করা সাংগঠনিক দায়িত্ব ছিল, ও কাজটা আমরা করেছি। তোমার ডাক শুনে আমরা যত কথা বলি পৃথিবীতে, নজরুল রবীন্দ্রনাথ থেকে আমরা বিচ্ছিন্ন হতে পারি না। তোমার ডাক শুনে কেউ যদি না আসে, এগুলো চলো। দেখুন, আমি এই জন্য কথাটা বলেছি, নজরুল রবীন্দ্রনাথের এমন কোনো কথা নেই, এমন কোনো জায়গা নেই, এমন কোনো এলাকা নেই যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর নেই। আমরা তো রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিটি কথা, আমাদের জীবন জগতের ছেলে মেয়ে, নারী, ঘর সংসার, বাসর, স্ত্রী, প্রেম, পৃথিবী, বিরহ, দহ, অহরহ আমরা রবীন্দ্রনাথের কোটেশন দিয়ে 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 আমরা শেষ করতে পারি। একেবারে সঠিক বলেছেন। শয়নে স্বপনে নিশি জাগরণে প্রতিটি অনুভবে আবেগে আমাদের সঙ্গে তিনি জড়িয়ে আছেন। এই যে এখন যে কথাটা আপনি বললেন, এটা একদম ইনএভিটেবল, চিরস্মরণীয় হয়ে রইল।
আমরা কখনো বিচ্ছিন্ন করতে পারি না, কখনো নয়। অনেক এখনো প্রেমপত্র লেখা হয় রবীন্দ্রনাথের কবিতা কোটেশন করে, এখনো বহু জায়গায় গান হয়। আমাদের ভারতবর্ষে বলুন, আমরা যখন স্বাধীনতা 15ই আগস্ট স্বাধীনতা দিবস বা 26 জানুয়ারি প্রজাতন্ত্র দিবস, তখন আমরা দুর্গমগিরি কান্তার মরু করি, কান্ডারি হুঁশিয়ার গান করি। আবার এদিকে রবীন্দ্রনাথের আমার সোনার বাংলাও করি, ও আমার দেশের মাটিও করি। কেন? কোথায় কোথায় আমরা সমর্পিত? এই জায়গাটা ভাবতে হবে। আমাদের চেতনায়, আমাদের আনন্দে, আমাদের আত্মায় কোথায় সেই প্রদীপ জ্বালানো আছে যার আলোকে আমরা সবসময় আলোকিত হই? সেখান থেকে আমাদের সরে আসার উপায় নেই, কোনোভাবেই উপায় নেই। আপনি এখন যেটা বললেন, এই কথাটি আমার এত ভালো লাগলো শুনে, যে আমাদের সব সময় সর্বসময় আমাদের রবি ঠাকুর। এখন আমি তাহলে আরো একটু সুন্দর করে বলি, কেউ যদি প্রত্যক্ষভাবে রবীন্দ্র নজরুলকে অস্বীকার করে, কথার কথা, কিন্তু পরোক্ষে তারা কিন্তু তাকেই অনুসরণ করছে। একজন যখন বলে আমাদের দেশে একটা কথা আছে যে আমার ভোট আমি দেব, এটা যখন ইলেকশন আসে কথাটা বলা হয় যে আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেবো, এটা একটা কথার কথা আর কি। মানে আমি আমার পথে থাকবো, এটা কথা, আমি যা বলেছি সেটা হবে। বাংলা সাহিত্যে, বাংলাদেশি নাটকে, আমাদের বাংলা নাটকে কিছু ডাকতেছে, আমি বলছি, আমি তোমার পিতা বলছি, আমি স্বামী বলছি, বলে না নাটক, একভাবে আঙ্গুল দেখায়। অর্থটা কি? এটাকে যদি আপনি ব্যাখ্যা করেন, তোমার ডাক শুনে কেউ যদি না আসে, একলা চলরে, তুমি যদি আমার কথা না মানো তাহলে আমার কথা সত্য হবে। এখন কোন পণ্ডিত যদি রবীন্দ্র ঠাকুরকে অস্বীকার করে, কিন্তু সে কিন্তু গোপনে স্বীকার করে নিচ্ছে। 100 বার। ফেঁসা সূর্যকে লাইক করে না, কিন্তু এই ফেঁসারা তো সূর্যের তাপ নিয়ে তো বেঁচে আছে। অবশ্যই ফেঁসা বেটার সূর্যকে লাইক করা না করার মধ্যে ফেঁসা কি, সূর্য কি আসে? তা সূর্যের আনন্দ যে আমি তোমাকে বাঁচিয়ে রেখেছি। রবীন্দ্রনাথ নজরুলের সাহিত্য থেকে 1 সেকেন্ড বিচ্ছিন্ন হওয়ার কোনো সুযোগ নেই, উপায় নেই, আমরা জায়গা নেই। এবং তারা এত লিখেছে, এত বলেছেন। আপনি একটা কথা বলুন, একটা কোটেশন দেওয়া যাবে। এত চিন্তাশীল তারা মানুষের প্রতি এত শ্রদ্ধাশীল। আমি তো ভেবেছিলাম আজকে আপনি একটা গান গাইবেন, তো গান তো হলো না আজকে। না, আমরা অনেকক্ষণ করেছি দিদি, এখন 1 ঘন্টা 18 মিনিট হয়ে গেছে। আমরা অনেক সুন্দর কথা বলেছি বলে বিশ্বাস করি। আমি আপনাকে বলি, কবিতা পড়া বা আমরা যেটা সাধারণত করে থাকি, নাচ গান কবিতা দিয়ে একটা আসর ভরিয়ে রাখি। এখন মনে হয় যেন আমরা যে বয়সে এসেছি, যে ম্যাচুরিটিতে এসেছি, এখন আমরা তাদের জীবন নিয়ে আলোচনা করবো, তাদের জীবন যাপন, তাদের জীবন শৈলী নিয়ে আলোচনা করব। তারা যা সৃষ্টি করে গেছেন সে তো আমরা ধরে রাখবোই, কিন্তু তাদের মানুষ হিসাবে আমি একটা সেমিনার করব নেক্সট 2 দিনের মধ্যে, যে মানুষ রবীন্দ্রনাথ, মানুষ বঙ্কিমচন্দ্র, মানুষ শরৎচন্দ্র এবং মানুষ নজরুল। এই যে সাহিত্যিকদের যে নিজস্ব স্বাভাবিক জীবন, যে তাদের সাংসারিক জীবন, তাদের পারিবারিক জীবন এবং তাদের সামাজিক জীবন, তারা যেটা সৃষ্টি করেছেন সেটা তাদের একটা নিজস্ব গুণাবলী। কিন্তু ব্যক্তি মানুষ তাদের কি ছিল, ব্যক্তি মানুষের তারা কি ছিলেন? যখন নজরুল ইসলাম কবি নজরুল ইসলামের যখন প্রথম প্রেম করলেন না, হলো না, মানে সফল হলেন না নার্গিসের সাথে, দ্বিতীয় প্রেমে যখন উনি এলেন, অর্থাৎ প্রমীলা দেবীর সাথে, আরো অনেক প্রেম করেছেন জীবনে। মানে উনি যে প্রেমের দেবতা, ওনার কাছে মানবিক প্রেমের থেকেও উনি চাইছেন যে একটা আমরা ডিভাইন, একটা ঐশ্বরিক প্রেম। প্রমীলা দেবী, যে আবার আপনাকে বললাম, প্রমীলা সেনগুপ্ত আমাদের আত্মীয় মধ্যে ছিলেন, তার মানে আত্মীয় ছিলেন, আমার ঠাকুমার খুব ছোট বোন ছিলেন। উনি বলেছেন
যে আমি একটা সম্পূর্ণ মানুষ দেখি। তিনি আমার স্বামী, তিনি আমার দেবতা, তিনি আমাকে তার স্ত্রীর মর্যাদা দিয়েছেন এবং তাকে আমি সেবা করছি। এর মধ্যে আর কোনো কথা, এর মধ্যে আর কোনো রকমের বিভেদ নেই, কোনো বিভাজন নেই। মানুষ আপনি নিজেও বললেন, আমাদের কলম একাডেমি লন্ডনের যে মূল যে মন্ত্র মানব এবং মানবিকতা, মানুষ এবং মানব, এই মানুষ মানসিক মানবিকতাই তো কবি নজরুলের জীবনে আসল মূল মন্ত্র ছিল। প্রকৃতির মধ্যেও তিনি মানুষের প্রেম খুঁজে পেয়েছেন। প্রকৃতির মধ্যে এই যে বিভিন্ন রকমের আমরা যে গীতিকার সুরকারদের শুনি, তার পরবর্তী প্রজন্মের যারা আছেন, ওনার পরেও যারা লিখেছেন, কিন্তু আপনি প্রত্যেকটা লেখার মধ্যে, প্রত্যেকটা বিশেষ করে বাংলা ভাষার মধ্যে কোথাও আমরা কি অস্বীকার করতে পারি নজরুল নেই? উনি আরবি ফার্সি ভাষাকেও অনুবাদ করেছেন, উনি কত নতুন ছন্দ তৈরি করেছেন, গীতিকার নজরুল অসাধারণ গান লিখেছেন। এই যে প্রতিভা, এনাকে প্রাতঃস্মরণীয়, কোথাও আমাদের অস্বীকারের উপায় নেই, কোথাও উপায় নেই। দিদি আপনাকে ধন্যবাদ। আমরা শেষের দিকে শেষ করে দেবো। ইংরেজিতে শুধু নয়, আরো কয়েকটা ভাষাতে কয়েকটি কবিতা অনুবাদ করব আমি, এবং আমার কবিতা অনুবাদ হবে। তার মধ্যে নজরুল রবীন্দ্রনাথের কবিতাও আছে। মানে ওনাদের কবিতা অন্যান্য ভাষায় অনুবাদ করার জন্য আমার কাছে এসেছে। আমি তো অন্য ভাষা জানি না, বাংলা ইংরেজি হিন্দি তিনটেই জানি, বাংলা তো আছেই, ইংরেজিতে আর হিন্দিতে। যে আমি আপনাকে অনুরোধ করছি যে আপনিও কিছু কবিতা অনুবাদ করুন, কবি নজরুল ইসলামের কবিতা এবং রবীন্দ্রনাথের কবিতা, এইভাবে আপনি কিছু অনুবাদ করুন। ধন্যবাদ আপনাকে সাথে থাকার জন্য। আপনি অনেক কথা বলেছেন। আলোচনায় চেয়েছিলাম আমি, আজকে বেশিরভাগ আলোচনা করলাম, আলোচনা অনেক সমৃদ্ধ হলাম। আমি আপনার কাছ থেকে অনেক কিছু জানলাম, অনেক সমৃদ্ধ হলাম। কবিতা তো পড়া হয়ে আগামী দিনেও পড়া হবে। তো তার জন্মদিনে যে শ্রদ্ধার্ঘ দিলাম, তারই বিষয়ে আলোচনা করলাম, তার জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করলাম। অত্যন্ত সমৃদ্ধ হয়েছে। আমার মনে হয় আজকের অনুষ্ঠানটা খুব প্রয়োজন ছিল। নিশ্চয় আমরা সংগঠন এবং আমরা আলোচনা গভীরে গিয়েছি, যাতে করে আমাদের যারা শ্রোতা দর্শক আছেন সবাই তো শিক্ষিত, এবং আমাদের সংগঠক লেখক তারা বিষয়টি লক্ষ্য করেছেন যে আমরা কি বলেছি। কোটেশন সম্পর্কে, মিল্টন সম্পর্কে আমরা বলেছি, লালন সম্পর্কে, আমাদের চর্যাপদ সম্পর্কে। আপনার কথা একটা কথা মালা, চমৎকার বলেছেন, খুব চমৎকার বলেছেন। আজকের এই অনুষ্ঠানটা না হলে আমি বুঝতেই পারতাম না যে আপনার ভেতরকার যে একটা মানে ইন্টেলেকচুয়াল থেকে যেরকম ডিগ্রি, সেটা আমি কিন্তু বুঝতে পারতাম না। খুব ভালো লাগলো, আজকে আপনাকে নতুন ভাবে আরো আবিষ্কার করলাম। আমি দিদি নমস্কার, দোয়া করবেন, আশীর্বাদ করবেন দিদি। আমি চেষ্টা করি আসলে পড়াশোনা করি এবং সত্য সুন্দরকে সবসময় স্বতঃস্ফূর্ত ভাবে আমি তুলে ধরার চেষ্টা করি। আমার বলায় বা আমার লেখায় আমি যখন আমি কার জন্য লিখি তখন চিন্তা করি লোকটা তো হিন্দু, বলি না ও তো গরিব গ্রামের ছেলে, এটা বলি না। আমার যখন কাউকে নিয়ে আমি লিখি তখন আমার যে ভাব, আমার যে ভাষা, আমি সব ঢেলে দিই। মানে আমি তো একজন লেখক, চাইলে তো একটু চিন্তাকে একটু কি করে একটু সংকীর্ণ করে, একটু সাম্প্রদায়িকতার মশলা মিশাইয়া একটু কম করে লেখা যায়, কম তারিফ করা যায় আর কি, কম প্রশংসা করা যায়। আমি ঠিক সেটা করি না। মানে আপনার মধ্যে কোনো কৃপণতা নেই, যা কিছু আছে উজাড় করে দিতে চাই। এটাই হচ্ছে স্রষ্টার আসল যিনি স্রষ্টা হবেন, তিনি কোনো কার্পণ্য করবেন না, তার ভেতরকার সমস্ত অনুভূতি দিয়ে উজাড় করে দেবেন। এটাই তো আসল চেষ্টা করি আর কি, সেটা চেষ্টা করি দেখায় ভাবে ভাষায়। না হলে তো আমি একটু কথাকে একটু কম করে বলতে পারি কাউকে নিয়ে কথা। দেখুন, এই যে আলোচনার মাধ্যমে অনেক কিছু আপনার সঙ্গে আজকে যে বিশেষভাবে আলোচনা করলো, নজরুলের অবশ্যই কবি নজরুল ইসলাম আমাদের মুখ্য বিষয় ছিল, কিন্তু তাকে আলোচনা করতে গিয়ে
আমরা ব্যক্তি মানুষকে যে আলোচনা করলাম, আমাদের ব্যক্তি মানুষ তার প্রতি কতখানি শ্রদ্ধাশীল সেই বিষয়ে যে আলোচনা করলাম, এই সমৃদ্ধ আলোচনা কিন্তু প্রয়োজন সাহেব, আপনাকে এই সমৃদ্ধ আলোচনা প্রয়োজন। আমরা টক করলেও গীতিকার নজরুল যদি আপনি আলোচনা করেন, 2-3টে সেমিনার দরকার। জি জি, নিশ্চয় নিশ্চয়। সো ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমাদের যে বৈদ্যুতিক কারণে আমাদের নেতারাও প্রবেশ করতে পারেনি এবং বাংলাদেশ থেকে অনেকেই প্রবেশ করেননি। তো আমাদের সাথে আছেন এ পর্যন্ত মাত্র 5-6 জনকে আমরা পেয়েছি। আস্তে আস্তে হয়ে যাবে। কুতুবউদ্দিন বখতিয়ার আমাদের সাথে আছেন। আমি তাকে লিঙ্ক দিয়েছিলাম। কুতুবউদ্দিন চাইলে প্রবেশ করতে পারতো, কিন্তু সে বলেছে যে নেট সমস্যা। তারপর বাসবুদ্দিন দাদা আমাদের সাথে আছেন, সাথে থাকার জন্য ধন্যবাদ। তারপর কুতুবউদ্দিন সাহিত্যের বাতিঘর প্রফেসর নজরুল হাবিবি ধন্যবাদ দিয়েছে সবাইকে, এবং জয়শ্রী দিদিকে ধন্যবাদ দিয়েছেন। আমাদের সাথে যোগ দিয়েছেন মেহের নাসির রশিদ, এবং তিনি বলেছেন শ্রীমতী দিদিকে আদাব, আমাকে তিনি ধন্যবাদ দিয়েছেন, এবং তিনি বলেছেন যে 2 গুণীজনের আলোচনা থেকে তিনি উপকৃত হচ্ছেন, অনেক সুন্দর আবৃত্তি করেছেন দিদি, আপনাকে ধন্যবাদ দিয়েছেন আমাদের মেহের নাসির রশিদ। তিনি একজন বড় কবি এবং লেখক, তার বইয়ের উপর আলোচনা হবে আগামী সপ্তাহে। মেহের নাসির রশিদের আপনারা জানেন যে বিশ্বময় যারা আছেন, আমি বইয়ের উপর বুক রিভিউ নামে আমি একটা অনুষ্ঠান শুরু করেছি। আগামী অনুষ্ঠান হবে মনে হয়, আমি বৃহস্পতিবারে আমি অনুষ্ঠানটা করব। মেহের নাসির রশিদের বইয়ের উপর আলোচনা হবে। তারপর শুক্রবারে অনুষ্ঠান হবে প্রবাসী বুলবুল, আমাদের আইব আলী সাহেব এবং বাসবানন্দী আইব আলী এবং আমাদের বান্টি শেখ বান্টি সম্পাদিত এই বইয়ের উপর আলোচনা হবে আগামী শুক্রবার। বইয়ের নাম প্রবাসী বুলবুল। সাথে থাকার জন্য ধন্যবাদ। তারপরে শুক্রবারে আমাদের অনুষ্ঠান হবে, আপনারা হয়তো দেখেছেন, লন্ডনে একটি গ্রুপের সাথে আমি যোগ দিয়েছি, যারা বাংলাদেশে অরফেন সেন্টার এবং হসপিটাল করার জন্য যারা কাজ করছেন, তারা সরাসরি আপনাদের সাথে কথা বলবেন। তো দিদি, আপনাকে অজস্র ধন্যবাদ। আপনাকে অনেক ইয়াং মনে হচ্ছে, এবং আপনি কথাগুলি স্বতঃস্ফূর্তভাবে আপনি অংশগ্রহণ করেছেন, এবং আপনি আমার প্রশংসা করেছেন। আমি নিজেকে সমৃদ্ধ মনে করছি যে আমি একজন ভালো একজন শ্রোতা, একজন গবেষক, উপস্থাপিকা, যার বিশ্বময় যার পরিচয়, সেই জয়শ্রী রায়ের সামনে আমি কথা বলছি। এবং জি দিদি, আপনি আমার কথাগুলোকে স্বীকৃতি দিয়েছেন, সম্মানিত করেছেন, আমি আনন্দিত হয়েছি। আমার জন্য আশীর্বাদ করবেন, আমার জন্য দোয়া করবেন, আমার সাথে থাকবেন। আমি মানুষের কথা বলছি, আমি সমাজ এবং সাহিত্যের কথা বলছি, আমি গরিবের কথা বলি। গোপনে প্রকাশ্যে আমরা অনেক কাজ করি, ফেসবুকে সব কথা আমরা বলি না। তো এই সংগঠন এই জন্য, মানে জাতির প্রয়োজনে, মানবতার প্রয়োজনে সংগঠন প্রয়োজন। আমাদের এই কুতুবউদ্দিন এখানে আছে, তাকে দিয়ে আমরা ছোট করে একটি কাজ করেছি, একজনের জন্য আর্থিক সরাসরি সহযোগিতা করেছি, কুতুবউদ্দিন হাত দিয়ে। এগুলো আমি দিয়েছি, এগুলো ফেসবুকে জানে না। আমাদের এক ভাই আমাদের সাথে যোগাযোগ করেছেন নড়াইল থেকে, নড়াইল, তার পরিবার অসুস্থ। আমি বললাম, আমি আমাদের সভাপতি কে, আমার সংগঠন সেখানে আছে কিনা আমি বের করে আমি তোমার সাথে যোগাযোগ করবো। এর অর্থটা হচ্ছে কি? অর্থটা হচ্ছে সেজন্য আমরা কিন্তু লিয়াজু করি, সেজন্য আমরা যোগাযোগ রাখতে চাই, সেজন্য আমরা কমিটি করতে চাই, সেজন্য আমরা চাই যে প্রতিটি জেলায় আমাদের নেতারা থাক, সেজন্য আমরা চাই যে প্রতিটি জেলাতে কলমে কার্যক্রম চালু থাক। আজকে আমরা ছিলাম বলে, আমরা আছি বলে, আপনারা ভালোবাসেন বলেই সে কোথায় রাঙামাটি, কোথায় নড়াইল, কোথায় লক্ষ্মীপুর থেকে আমাদের সাথে যোগাযোগ করে যে আমাদের সহযোগিতার প্রয়োজন। কারণ যেখানে আমার সংগঠন নেই, আমার ভাইয়েরা যেখানে নেই, সেখানে আমি কাজ করতে পারি না, কারণ আমি প্রতারিত হয়েছি। তাই আমি নেতাকে খুঁজে বেড়াই, সংগঠনকে খুঁজে বেড়াই, সভাপতিকে খুঁজে বেড়াই। তো অন্তত মানবতার স্বার্থে আসুন আমরা একসাথে কাজ করি। এই কথাটা আমি বারবার বলেছি। যদি তোমার ডাক শুনে কেউ না আসে, একলা চলো রে, আবারও রবীন্দ্রনাথ ঠাকুর। তো আমি মনে করি আমি মনে করি যে আমি সহি পথে আমি আছি।
আমি মনে করি আমি যে মুয়াজ্জিন, আমি মনে করি আমি নকিব, আমি ভালো রাস্তায় আছি। আমার দায়িত্ব আপনাকে বলা, আমার দায়িত্ব আপনাকে আহ্বান জানানো। এখন আপনি যদি না আসেন, আমার তো কিছু করার নেই। সাথে থাকার জন্য ধন্যবাদ। অনুগ্রহ করে আপনারা একটু শেয়ার করুন, লাইক করুন। আগামী সপ্তাহের অনুষ্ঠান হবে মেহেরুন্নেছা রশিদ, তারপর অনুষ্ঠান হবে প্রবাসী বুলবুলের উপর। দিদি আপনি অনুষ্ঠান সাজান, আপনি আমার অনুমতির অপেক্ষা করবেন না। আপনি অনুষ্ঠানে কর্মসূচি প্রস্তুত করে একটা ডিজাইন করে আইডিয়া আমাকে বলবেন, আমি একটা ডেট দেবো আপনাকে। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ আপনার জন্য দিদি। নমস্কার দিদি, থ্যাংক ইউ ভেরি মাচ। নমস্কার, খুব ভালো লাগলো আজকে এই যে সমৃদ্ধ আলোচনা এবং দিল খোলা আলোচনা করলাম। এই যে আমাদের মধ্যে এই যে জড়তা হতে ক্লান্তি থেকে আমরা মুক্ত হলাম, এবং আশা করি আগামী দিনে আমরা সাহিত্যের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করব। এবং আপনার যে প্রগাঢ় যে পাণ্ডিত্য, আজকে আমি তার অনেকটাই পরিচয় পেলাম। খুব ভালো লাগলো আপনার আলোচনা। আপনি বললেন যে আমি ভালো করে বলতে পারি না, এত অনুনয় করা দরকার নেই। চমৎকার কথা, আপনার কথা বলার স্টাইলও আমার খুব ভালো লাগলো। এবং সব পৃথিবীর কাছে কেন, বিশেষ করে আমাদের কাছে, সকলের কাছে আপনি খুবই আদরণীয়। এরপরের অনুষ্ঠানটি আমি সাজাবো রবীন্দ্র এবং নজরুলের, যখনই সময় হবে, যখন ধরুন বর্ষা আসবে, এরপরে তো বর্ষাকাল আসবে, জ্যৈষ্ঠ চলে গেলে আষাঢ় আসবে, সে বর্ষা মঙ্গল নিয়ে কিছু অনুষ্ঠান আপনার সঙ্গে করবো। মাঝখানে কিছুদিন আমি একটু ব্যস্ত থাকবো, আমার অফলাইনে অনেক আছে, আমার নিজে তো লেখা আছে, বই আছে, তো সেজন্য হয়তো অনেক সময় আমি আসতেও পারি না, অনলাইনে অনেক সময় আসতে পারি না। তারপরে আমি জুলাই মাস নাগাদ আবার আপনার সঙ্গে অনুষ্ঠান করতে চাই আর কি। আমার মনের মধ্যে সেই সদিচ্ছা আছে, বর্ষা মঙ্গল নিয়ে আসবো, এবং কবি রবীন্দ্রনাথ এবং নজরুলের প্রকৃতি এবং মানব প্রেম নিয়ে। আজকের মধ্যে বিদায়। আজকের মধ্যে বিদায়। শুভরাত্রি। যারা ছিলেন এতক্ষণ উপস্থিত ছিলেন, বা যদি পরে কেউ আমাদের এই ভিডিও দেখেন, প্রত্যেকের কাছে আমার কৃতজ্ঞতা রইল। শুভরাত্রি। শুভরাত্রি, ধন্যবাদ।